আচ্ছা, গতকালকের ক্লাসটা তো আমরা ইনভেন্টরি অ্যাডভান্স ক্লাস ছিল। মানে ওইটা থেকে সবাই ক্লিয়ার, মানে বা আপনার কি প্র্যাকটিস করার সুযোগ পাইছেন? মোটামুটি তো একটা লম্বা সময় সবাই পাইছেন, তাই না? সো মানে বুঝতে মানে অসুবিধা হয়েছে কারো কোথাও? আহ, হ্যাঁ, জি সবাই ভাই, শুনতে প্র্যাকটিস পাচ্ছেন? করছি। জি, প্র্যাকটিস করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে ইনভেন্টরির অপারেশন গুলো, এগুলো সবাই মানে মানে যদি কোনো জায়গায় অসুবিধা থাকে আমাকে আস্ক করেন, হ্যাঁ। আমি কারো কাছে কোনো ফিডব্যাক পাইনি এই উইকে। সো আপনারা একটু প্র্যাকটিস, মানে যদি কোথাও প্রবলেম হয় আমাকে আলাপ আলাপ করিয়ে, হ্যাঁ। তো আমরা ওটা দেখা দিব। আচ্ছা, হোয়াটসঅ্যাপেও আপনারা শেয়ার করতে পারেন যদি কোনো জায়গায় মানে মনে হয় যে ইমিডিয়েটলি কোনো জায়গায় কোয়েশ্চেন থাকে বা কোনো থটস শেয়ার করার থাকে, হোয়াটসঅ্যাপেও দিয়ে সমস্যা নেই। আচ্ছা, আমরা আজকে মানে ম্যানুফ্যাকচারিং নিয়ে আলাপ করবো, হ্যাঁ। তো ম্যানুফ্যাকচারিং ওয়ার্ডের সাথে কি সবাই এখানে পরিচিত? মানে ম্যানুফ্যাকচারিং আসলে মানে কোন জায়গাটাকে ম্যানুফ্যাকচারিং বলে, বা ম্যানুফ্যাকচারিং এক্স্যাক্টলি সফটওয়্যার ভাষায় ম্যানুফ্যাকচারিংটা কি আসলে? মানে কেউ যদি মানে একটা শর্ট মানে ইন্ট্রোডাকশন দেন আর কি, হ্যাঁ, আমার জন্য সুবিধা হয় যে তাহলে আপনার কতটুকু বুঝছেন এটা নিয়ে। কেউ কোনো রিপ্লাই দিবেন? ম্যানুফ্যাকচারিং বলতে যেটা বোঝায় যে একটা প্রোডাক্ট তৈরি করতে আহ, কি কি ম্যাটেরিয়ালস লাগবে হুম 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 সেগুলা রেডি আছে কিনা, জাস্ট একটা নলেজ আর কি, যে এই প্রোডাক্ট তৈরি করতে 5টা র মেটেরিয়ালস লাগবে, হুম প্রোডাক্টগুলো স্টকে আছে কিনা, না হলে পারচেস করতে হবে, সংশ্লিষ্ট সেকশনকে জানানো। এই হুম হুম প্রসেসটাই মনে হয়, আমি যদি ভুল না করে থাকি। না না, এক্স্যাক্টলি। এখানে আপনি যেটুকু বলছেন বেসিকটা। সো আমরা আসলে প্রোডাকশন মানে ম্যানুফ্যাকচারিং এর আরেকটা অল্টারনেটিভ ওয়ার্ড হচ্ছে প্রোডাকশন, তাই না? সো প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারিং এর মধ্যে ডিফারেন্স তেমন নাই। মানে ম্যানুফ্যাকচার করা বা প্রোডাকশন করা একই আসলে ওয়ার্ড। সো এইটার মানে এই এর জন্য যে অপারেশন গুলাকে আমরা মানে চিন্তা করতে পারি সেগুলো হচ্ছে দাদা যেগুলো বললেন। বেসিক্যালি এটা হচ্ছে বেসিকটাই, যে আসলে আমরা কোনো যদি একটা ফ্যাক্টরি থাকে, ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং যেখানে ম্যানুফ্যাকচারিং করা হয়, তা কোনো প্রোডাক্ট, মনে করেন একটা সাইকেল ফ্যাক্টরি। তো সাইকেল ফ্যাক্টরিতে তো সাইকেল রেডিমেড থাকে না, তাই না? তো ওটা সাইকেলের জন্য যত ইনস্ট্রুমেন্ট লাগবে, ইলেকট্রনিক্স যে মানে মেকানিক্যাল যে জিনিসপত্র গুলা, তো এইগুলো তো আগে পারচেস করতে হয়, তাই না? এই যে পারচেস গুলা করতে হয় এগুলোকে আমরা র মেটেরিয়াল বলি বা র আইটেম বলি, হ্যাঁ। বা র ইনগ্রেডিয়েন্ট বলি। মানে যদি আপনি কোনো একটা রেস্টুরেন্টে বার্গার বানাইতে যান, বার্গার বানাইতে গেলে ব্রেড লাগে বা আদার্স যে চিকেন লাগে, এইগুলো সবকিছু মিলে কিন্তু একটা বার্গার বানায়। তো সেই ওরা ওরা যেমন র ইনগ্রেডিয়েন্ট বলে, আর আমরা আমাদের ক্ষেত্রে এটাকে র মেটেরিয়াল বলি, হ্যাঁ, যদি ফ্যাক্টরি ভাষায় বলি। তো আসলে এগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নাই, কোর ডিফারেন্স নাই। তো মানে আমরা যে আইটেম গুলাকে মিলে একটা মানে ফাইনাল প্রোডাক্ট বানাবো, এই ফাইনাল প্রোডাক্টটাকে অনেকে ফিনিশ গুড বলে। সো ফিনিশ গুড ওয়ার্ডটার সাথে সবাই পরিচিত, আমার মনে হয় অনেকেই আছেন। তারপরে এটাকে মানে আমরা যদি মানে সফটওয়্যার ভাষায় বলি এটাকে ফিনিশ গুড বা মানে ফাইনাল যে প্রোডাক্ট যেটা বের হয় সেটা। তো আমরা ফ্যাক্টরির যদি আলোচনা করতে যাই, তো ফ্যাক্টরি কয়েকটা এক্সাম্পল দিই যে কোথায় কোথায় আসলে ম্যানুফ্যাকচারিং সফটওয়্যারটা লাগে, হ্যাঁ। তো এইটা আপনার বোঝা দরকার যে ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার এক্স্যাক্টলি কোথায় কোথায় আমাদের এই সফটওয়্যারটা লাগবে। আপনি ফর এক্সাম্পল চিন্তা করেন কোন একটা রাইস মিল। তো রাইস মিলে আমরা কি করি, অনেকগুলা টাইপের মানে চাল বের করি। 28 হইতে পারে, 29 হইতে পারে, মিনিকেট হইতে পারে, বিভিন্ন মানে চালের অনেকগুলা ভেরিয়েশন আছে। তো এই যে চালগুলো বের করি, তো চাল তো একদিনে মানে একবারই বের হয় না। চালের বের করতে গেলে মানে অনেক ধরনের সার লাগে, কেমিক্যাল লাগে, বা আমাদের মানে ধানটা নিয়ে আসতে হয়, যেটা ভোল্টে ধানটা রাখতে হয়। তো তার তার মানে আমার ফাইনাল ফিনিশ গুডে আসা পর্যন্ত অনেকগুলো প্রসেস করতে হয়। তো এগুলোকেই আসলে বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং অপারেশন বলে, হ্যাঁ। যে আমি যতক্ষণ না ফিনিশ গুডটা পাচ্ছি, এই ম্যানুফ্যাকচারিং অপারেশনের ভিতরে এই মানে সফটওয়্যারে কিভাবে ডাটাগুলোকে আমরা ম্যাপিং করব। তো যেমন আরেকটা এক্সাম্পল, আমরা সাইকেলের এক্সাম্পল দিলাম, সাইকেল ফ্যাক্টরি হতে পারে বা একটা রেস্টুরেন্ট হতে পারে। রেস্টুরেন্ট কিন্তু অলসো মানে ম্যানুফ্যাকচারিং এর মানে প্রোডাকশন, তাই না? যে ওখানে প্রোডাকশন সফটওয়্যার লাগবে বা ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার এই কারণে লাগবে কারণ ওদেরও তো আসলে একটা প্রোডাক্টের
বানাইতে গেলে অনেকগুলো আইটেম লাগে, তাই না? আইটেম যেখানেই লাগবে তো সেখানেই আমাদের এই ম্যানুফ্যাকচারিং সফটওয়্যারটা লাগবে। তো এই ক্ষেত্রে মানে আমরা যদি আমাদের কোম্পানিতে চিন্তা করি যে মানে কোন একটা আইটেম বানাচ্ছি, অনেকগুলা আইটেম মানে অনেকগুলো আইটেমের মানে কম্বিনেশন বা মার্জ করে বানাচ্ছি, দেন আপনি এই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো ম্যানুফ্যাকচারিং সফটওয়্যারটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে কোন কোন জায়গাগুলো আমি একটা এক্সাম্পল দিলাম না। সো এর বাইরে মানে যেখানেই আপনি চিন্তা করেন না বাংলাদেশের মানে আপনি 20 থেকে 30% কোম্পানি হচ্ছে প্রোডাকশন কোম্পানি। তো ওই 20 থেকে 30% যে যারা প্রডিউস করে প্রোডাক্ট, সেখানে এই সফটওয়্যারটা লাগবে। তো এখন সেটা আপনি যে কোম্পানিতে জব করেন বা যদি কোথাও দিতে চান, মোস্ট ওয়েলকাম যে এই ম্যানুফ্যাকচারিং অপারেশনটুকু আপনার বুঝতে হবে। সো ম্যানুফ্যাকচারিং আজকে আমরা খুব বেসিক নিয়ে আলোচনা করব। সো যাতে আপনাদের বুঝতে সুবিধা, আজকে একটু মানে আমরা শর্ট টাইমে আমরা বেসিকটা শেষ করব, কালকে কিন্তু অ্যাডভান্সটা শেষ করবো। সো আমি যেটা করব, এই ক্লাসটা শেষে রেকর্ডটা ইমিডিয়েটলি আপলোড করে যাব। তো আপনারা রেকর্ডটা আজকেই প্র্যাকটিস করবেন, কারণ যদি কালকে অ্যাডভান্সটা যখন করাবো তখন হয়তো অনেক কিছু মানে আপনার বুঝতে অসুবিধা হবে। সো আজকে মানে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ইয়াটা মানে আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে আজকেই প্র্যাকটিস করে নেবেন। হ্যাঁ, আচ্ছা এখন আমরা তাহলে যাই যে ফর এক্সাম্পল আমরা তো এক্সাম্পল ছিলাম আরং কোম্পানিতে, তাই না? তো আমরা আরং কোম্পানির এক্সাম্পলেই যাই যে আহ, আরং কোম্পানিতে আমাদের পাঞ্জাবি লাগে বা শাড়ি লাগে। তো পাঞ্জাবি শাড়ি এতদিন তো আমরা বিভিন্ন কোম্পানি থেকে কিনছি, তাই না? রিশিল্পী থেকে কিনছি, তারপরে অন্যান্য ভেন্ডর থেকে কিনে আমরা ওই প্রোডাক্টটাকে বিক্রি করছি। এখন তাহলে আমরা এইভাবে চিন্তা করি যে আমার আড়ং এর একটা ফ্যাক্টরি আছে যেখানে আমি মানে একটা গার্মেন্টস আছে যেখানে আমি প্রোডাক্টটা মানে কি করব, প্রোডাক্টটা নিজেই বানাবো, বা আমার যে মানে পাঞ্জাবি আইটেমটা আছে এই আইটেমটা আমি নিজে প্রডিউস করবো। তো সেই ক্ষেত্রে আমাদের তাহলে কি করতে হবে, ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার ইউজ করতে হবে। তো আমরা যদি এখন ম্যানুফ্যাকচারিং সফটওয়্যারটা ইনস্টল করি, আহ ম্যানুফ্যাকচারিং, এখানে আপনি একটা ম্যানুফ্যাকচারিং সার্চ করলে দেখবে যে ম্যানুফ্যাকচারিং একটা মডিউল আছে, সেটা অ্যাক্টিভেট করে নিই। হ্যাঁ, তো এটা অ্যাক্টিভেট করার পরে অপারেশন গুলো দেখাচ্ছি। তো তাহলে আমরা মানে মোটামুটি বুঝতেছি যে আহ, যে জায়গায় আমরা ফিনিশ গুডের র মেটেরিয়াল নিয়ে আমরা যখন ফিনিশ গুড বানাবো তখনই এই মডিউলটা আমাদের দরকার হচ্ছে, তাই না? আচ্ছা আমরা এটা ইনস্টল করে নিই, activate। তো আমরা একটা চিন্তা করি যে একটা ফিনিশ গুড পর্যন্ত কি কি করা লাগতে পারে। ফর এক্সাম্পল আমার আমার পাঞ্জাবি লাগবে, তাই না? আর যেহেতু আমার ফ্যাক্টরিতে পাঞ্জাবি বানাবো, এখন পাঞ্জাবি বানাইতে কি কি লাগতে পারে আপনারা চিন্তা করে বলতে পারেন যে এখানে এনিওয়ান পাঞ্জাবি বানাইতে কি কি লাগতে পারে, কয়েকটা আইটেম, কারো কোনো এক্সপিরিয়েন্স? স্যার বোতাম লাগবে, তারপর হচ্ছে স্যার কাপড় লাগবে, তারপরে কোনো যদি হচ্ছে আমরা ডিজাইন করতে থাকি ওটার যে হচ্ছে মেটেরিয়াল সুতা, হুম হুম, আহ ওই জিনিসগুলো স্যার। হ্যাঁ, তারপর এম্ব্রয়ডারি করলে এম্ব্রয়ডারি মেশিন লাগবে। জি, এম্ব্রয়ডারি করলে এম্ব্রয়ডারি লাগে। পাঞ্জাবি হ্যাঁ করলে হ্যাঁ, এম্ব্রয়ডারি যে করে। জি জি, অনেক কিছুই এরকম দরকার, রাইট রাইট। তো এই যে যেগুলো লাগতেছে এই এই যে আইটেম গুলোর কথা বলেন, এগুলোকে আমরা কি আইটেম বলবো, আইটেম। আইটেম বলতে যেটা মানে আমার ফাইনাল যে ফিনিশ প্রোডাক্টটা বানাইতে হবে, সেই ফিনিশ প্রোডাক্টের জন্য কি কি লাগবে এগুলোকে আমরা আইটেম বলবো। হ্যাঁ, তো আমাদের তাহলে আইটেম আমাদের কোম্পানিতে চিন্তা করতে হবে যে আইটেম গুলো আমার কোম্পানিতে থাকতে হবে। তো এগুলো তো আমি আইটেম তো কেউ বানায় না, তাই না? আইটেম বানানোর কোম্পানি আলাদা। তো আইটেম গুলো কি করতে হবে, আমার পারচেস করতে হবে, তাই না? কিনে আনতে হবে, তারপরে ইনভেন্টরিতে আমার স্টোর ওয়াইজ ঢুকাইতে হবে। যেমন আমি যদি পাঞ্জাবের ক্ষেত্রে চিন্তা করি, সুতা লাগবে, বোতাম লাগবে, বা কাপড় লাগবে। তো এগুলো আমার আগে থেকে কি করতে হবে, ইনভেন্টরিতে রাখতে হবে, তারপরে না আমি একটা ম্যানুফ্যাকচারিং অর্ডার বানাইতে পারবো। এখন মানে ম্যানুফ্যাকচারিং অর্ডার বোঝার আগে একটা জিনিস ক্লিয়ার বুঝেন যে ম্যানুফ্যাকচারিং অর্ডার মানে আপনার যখন একটা ফ্যাক্টরি থাকবে, আপনার কিন্তু অবশ্যই একটা আইডিয়া থাকতে হবে যে একটা পাঞ্জাবি বানাইতে মানে আপনি তো একটা আইডিয়া অলরেডি একটা যদি মানে সেলাই মেশিন, যে সেলাই মেশিন দিয়ে কাপড় বানায়, তার কাছেও কিন্তু একটা আইডিয়া থাকে যে একটা জামা বানাইতে কতটুকু কত গজের জামা লাগবে, কতটুকু সালোয়ার লাগবে বা কামিজ লাগবে, এগুলো কিন্তু আইডিয়া গজটুকু সবাই জানে, গজ বা মিটার যেটাই বলেন। তো ওইটুকু আইডিয়া কিন্তু সবাই জানে, তাই না? তো তার মানে একটা ফ্যাক্টরি যখন মানে পাঞ্জাবি বানাবে, ও কিন্তু আরো নিখুঁত ভাবে ক্যালকুলেশন করবে যে হয়তো একটা পাঞ্জাবি বানাইতে 2.5 গজ কাপড় লাগতেছে, বোতাম লাগতেছে 5টা, বা দুই হুকে যদি দুইটা চিন্তা করি আর উপরে 4টা, 6টা লাগতেছে কথার কথা। তারপরে সুতা মানে সুতা লাগতেছে হয়তো বা এক কালার বা দুই কালারে দুইটা সুতা লাগতেছে। তো এইভাবে আপনার আহ, একটা আইডিয়া বের করতে হবে আগে যে আপনার ফ্যাক্টরিতে একটা পাঞ্জাবি, আমি যদি পাঞ্জাবি প্রোডাকশনে নিয়ে আসি,
তাহলে একটা পাঞ্জাবি বের করতে গেলে আমার কতটুকু কি কি লাগবে এইটাকেই বলা হয় প্রোডাক্ট রেসিপি। রেসিপি শব্দটার সাথে মানে সবাই তো পরিচিত, তাই না? ওই যে বিভিন্ন রান্না করে আইটেম গুলা দেখায় না যে এখন আমরা প্রোডাক্ট রেসিপি দেখাবো, যে এই এই জিনিস আপনি মিক্স করলে প্রোডাক্ট, এটাকে ফর্মুলাটাকেই আসলে রেসিপি বলে। তো আমরা যে প্রোডাক্ট ফর্মুলা বা রেসিপি বলতেছি, এই রেসিপিটা কেন লাগবে? কারণ আমি যখন প্রোডাকশনে যাব, আমি তো প্রোডাকশনে 1,000 পিস বানাবো বা একসাথে 2,000 পিস বানাবো। তো এই 2,000 পিসের জন্য তো আপনার মানে এই ক্যালকুলেশনটা তো আমরা বারবার ম্যানুয়ালি করবো না, তাই না? সো এখানে দেখা যাবে যে প্রোডাক্ট রেসিপিটা সফটওয়্যারকে বলে দিব। সফটওয়্যার, জি জি জি, হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? জি। উম, আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা নেই। না আচ্ছা, ভাই, ভুলে বোধহয় অন হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি। তো আমরা এখন যেটা বলতেছিলাম যে প্রোডাক্ট রেসিপি, হ্যাঁ, প্রোডাক্ট রেসিপি বা ফর্মুলা যেটাকে আমরা বলতেছি, এটাকে আমাদের মানে সফটওয়্যারকে জানাইতে হবে। সফটওয়্যার যদি আমি রেসিপি বা ফর্মুলা না বলে দেই, তাহলে আমি 1,000 পিস যখন প্রোডাকশনে যাব, আমার আমার যখন ওই ফ্যাক্টরিতে মেশিন গুলো যখন থাকে, তখন কিন্তু তাকে একটা নির্দিষ্ট মানে টাইমের মধ্যে নির্দিষ্ট প্রোডাকশন করতে হয়। আপনার যদি এই আগে যে এক্সাম্পল গুলো দিলাম, এখন সাইকেল ফ্যাক্টরি হোক বা কোন একটা ফিড মিল হোক বা কোন একটা গার্মেন্টস যদি হয়, সেখানে হইতে পারে। তো যে কোনো ফ্যাক্টরিতে আপনি যান না কেন, ওই মেশিনের মধ্যে আপনাকে রেসিপিটা বলে দিতে হবে, তাই না? তো যে কোনো জিনিস বানাইতে যাই না কেন, এটাকে আমরা ফর্মুলা বা রেসিপি বলতে পারি। ওই রেসিপিটা যখন আমি একটা মানে একটা ফিনিশ গুড বা একটা ফাইনাল গুডের জন্য বলে দিতে পারবো, তখন কিন্তু আমার সফটওয়্যার জানবে যে 1,000 পিস তৈরি করতে গেলে আসলে কতটুকু লাগবে। তখন আমাকে খুব সে ইজিলি বের করে দিতে পারবে যে আমার এক্স্যাক্টলি মানে কতটুকু মানে টোটাল র র আইটেম লাগতেছে। কারণ র আইটেম আমি তো আর ক্যালকুলেটরে হিসাব করবো না, আমি সফটওয়্যার থেকেই দেখে নেবো। এটা একটা প্রিন্ট শিট বের করে আমার ফ্যাক্টরি হয়তো বা মেশিনে দিয়ে দিলাম, মেশিনে যারা কাজ করবে তাদেরকে বললাম যে তোমরা আজকে এতটুকু এতটুকু আইটেম ইউজ করো, হ্যাঁ। তো আমরা ওই আইটেমের বেশি যাতে ইউজ না করে, প্রোডাক্ট যেন মানে লস না হয়, যে র আইটেম যাতে বেশি ইউজ না করে ফেলে, সবাই যেন অনুমানের উপরে মানে ভিত্তি করে প্রোডাক্ট গুলাকে, র আইটেম গুলাকে নষ্ট না করে ফেলে। তো এগুলো কিন্তু সবগুলোই পারপাস, মানে আদারওয়াইজ কিন্তু ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার দরকার নেই। ম্যানুফ্যাকচারিং সফটওয়্যারে আপনার একটা ফ্যাক্টরি যখন বড় হয়, তখন এই হিসাব নিকাশ গুলা কিন্তু বের করা টাফ হয়ে যায়, তাই না? তো আপনি নর্মালি চিন্তা করেন, 1,000 পাঞ্জাবি যখন বানানো হবে, তখন ওই প্রোডাক্টের কিছু ওয়েস্টও বের হইতে পারে। মানে আমরা ওই যে শার্ট কাপড় বলি না, মানে ধরেন আপনি একটা পাঞ্জাবি বানাতে গেলে কি সবগুলাই ওই পাঞ্জাবিতে কাজে লাগবে? লাগবে না। ওখানে কিছু শার্ট কাপড় বা কাট পিস বলি না, তো এরকম কাট পিস গুলা কিন্তু আমার ওইটাও কিন্তু একটা আইটেম, ওগুলাও কিন্তু বিক্রি হয়। আপনারা যদি কখনো গার্মেন্টসে যান, দেখবেন যে শার্ট কাপড় নেওয়ার জন্য অনেকগুলো ভেন্ডর আছে। আপনারা যদি সাইকেল গোদামে যান, দেখবেন যে ওখানেও অনেকগুলা মানে আইটেম আছে যেগুলোকে আপনার বিক্রি বিক্রি করা যায়। তো এগুলোকে আমরা ম্যানুফ্যাকচারিং এর ভাষায় এগুলোকে বাই প্রোডাক্ট বলি। আপনার কি বাই প্রোডাক্ট সম্পর্কে সম্পর্কে কেউ জানতেন আগে থেকে, বাই প্রোডাক্ট? আচ্ছা। তো যেটা বলতেছিলাম যে বাই প্রোডাক্ট হচ্ছে সেই প্রোডাক্ট গুলা, মনে করেন আমি যদি রাইস মিলের চিন্তা করি, রাইস মিলে কিন্তু আমি যখন চালটা বের হয়, আমার যে আমি যে চালটা বের করতে, ফর এক্সাম্পল মিনিকেট চাল বের করতে যাচ্ছি, এখন মিনিকেট চাল বের করতে গিয়ে আমার কিন্তু অনেকগুলা আছে গুঁড়া হয়ে যায়, মানে চালের মধ্যে আবার একটা গুঁড়া ভার্সন আছে। ওই ভার্সন গুলাকে আমরা বাই প্রোডাক্ট বলি। মানে বাই প্রোডাক্ট মানে যেটা সরাসরি আমি প্রোডাকশন করতে চাইনি, কিন্তু ওইটা আলাদা একটা ভোল্টের, হয়তো ভোল্ট থেকে আলাদা একটা মানে পাইপ লাইনে, পাইপের মাধ্যমে ওটা আলাদাভাবে স্টোর হবে। তো এইটা প্রত্যেকটা প্রোডাকশন কোম্পানি, তো এই যে হিসাব নিকাশ গুলো জটিল হয়ে যায় যখন ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার কেউ ইউজ করে না, কিন্তু প্রোডাকশন কোম্পানি চালাচ্ছে, তার কিন্তু দিন শেষে তার মানে বোঝার উপায় নেই এক্স্যাক্টলি মানে আপনার কতটুকু মানে লস হচ্ছে বা প্রোডাক্টের খরচ কতটুকু করতেছে, এটা বোঝার উপায় নেই। হ্যাঁ। তো আমরা এখন একটু সফটওয়্যারে যাই। হ্যাঁ, তো সফটওয়্যার যদি আমরা এখন দেখি, তাহলে এখানে একটা ম্যানুফ্যাকচারিং মডিউল আপনি সবাই দেখতে পাচ্ছেন। এটাতে আমাদের মেইনলি যে মানে যে অপারেশন গুলোর কথা বলতেছি, সেগুলো সবই এখানে করা যায়। তো ম্যানুফ্যাকচারিং করার আগে আমরা কনফিগারেশনের সেটিংস এ একটু অপশন গুলো দেখে আসি, যে এখানে কি কি আসলে করা যায়। অ্যাডভান্স যে ফিচার্স গুলো, সেগুলো আমরা আজকে দেখাবো না, এগুলো কালকে দেখাবো। আজকে বেসিক টু মানে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে সবকিছু দেখাবো, বাট কালকে একটু অ্যাডভান্স দেখাবো। সো আজকেই আপনার মানে খুব মনোযোগের সাথে এগুলো প্র্যাকটিস করতে হবে। তো এখানে আমার যে ফিচার্স গুলো আছে, আমি সেগুলোর দিকে যাব না। আহ, এখানে মোটামুটি আপাতত কোনোটাই আপনার এনাবল করতে হবে না, এগুলো কালকে আমি এনাবল। আচ্ছা, একটা জিনিস এনাবল করি, বাই প্রোডাক্ট, হ্যাঁ। শুধুমাত্র বাই প্রোডাক্টটা আজকের
টপিকস এর মধ্যে বাই প্রোডাক্টটা দেখে, বাট বাকিগুলো কোনোটাই এনাবল করার দরকার নেই আজকে। হ্যাঁ, তাই বাই প্রোডাক্ট দিয়ে আমি জাস্ট সেভ করে রাখি। তো এরপরে আমরা এখন চিন্তা করি যে আমরা আমরা কোথায় ছিলাম, পাঞ্জাবিতে। ফর এক্সাম্পল আমার এখন আড়ং ফ্যাক্টরিতে একটা মানে একটা নতুন মডেলের আমরা পাঞ্জাবি বের করব, সেই প্রোডাক্টটা আমরা কোন একটা নাম দিব, তাই না? যে ফর এক্সাম্পল পাঞ্জাবি প্রিমিয়াম দিই। হ্যাঁ, পাঞ্জাবি প্রিমিয়াম। আচ্ছা, পাঞ্জাবি প্রিমিয়াম এই একটা মডেলও দিতে পারেন, যে ফর এক্সাম্পল 101। তো পাঞ্জাবি প্রিমিয়াম 101 এই প্রোডাক্টটা, ফর এক্সাম্পল এটা আমার ফিনিশ গুড, যে এইটা বের করার জন্য আমার অনেকগুলো র আইটেম লাগবে, তাই না? সো র আইটেম গুলো আমরা পরে তৈরি করতেছি। তো এখানে চিন্তা করেন পাঞ্জাবি প্রিমিয়ামের জন্য আমার আহ, যদি এটা প্রোডাক্ট টাইপ হবে গুডস, বাকিগুলো ঠিক আছে, ট্যাক্স ভ্যাটের হিসাব আপাতত করব না। তো আমি এখন চিন্তা করলাম মার্কেটে আমাকে এটা 2000 টাকায় সেল করতে হবে। মানে আমি এটা শোরুমে সেল করি অথবা কনজিউমারের কাছে, মানে হোয়াট এভার, হোলসেল কাস্টমার, আমি 2000 টাকা আপাতত রাখলাম আর কি। আর এটার কস্টিংটা আমি যেহেতু খরচটা আমরা সবগুলো অ্যাভারেজ কস্টিং দেবো, এটা পরে আসতেছি। এটা অল সেলেবল একটা দেই, যে অল সেলেবল অ্যাভারেজ কস্টিং আছে। এইটাতে অ্যাভারেজ কস্টিং দেওয়া লাগবে না, আমরা যেগুলো পারচেস করবো সেগুলোতে অ্যাভারেজ কস্টিং দিয়ে আসি। তো এতটুকু কনফিগারেশন করলে হবে, বাকিগুলোতে আপাতত কোনো কনফিগারেশন নেই। এটার ইউনিট অফ মেজারমেন্ট কি হবে, যেহেতু ইউনিট হচ্ছে মানে ডিফল্ট, যদি আপনি পিসে সেল করেন তাহলে ইউনিটস হিসেবে ঠিক আছে। তাহলে পাঞ্জাবি প্রিমিয়াম 101 একটা প্রোডাক্ট সেভ করলাম। এখন আমরা র আইটেম গুলো বানাই। হ্যাঁ, চলেন আমরা তাহলে র আইটেম গুলো বানাই। তাহলে র আইটেম, আচ্ছা, মোল্লা ভাই মনে বলছিলেন সুতা লাগে, সুতাকে থ্রেড বলে, আমরা ইংলিশেই লিখি। তাহলে এই থ্রেডে আমি যখন সুতাটা সেভ করবো, এটা সেলসটা উঠাই দিব কেন, আমরা আহ, এই যে র আইটেম গুলো বানাচ্ছি এগুলো আমাদের সেল করার জন্য, মানে এগুলো সেল করবো না, এগুলো শুধু পারচেস করব। তাহলে আমি পারচেজে শুধু টিক দেবো, আর এখান থেকে সুতা, ফর এক্সাম্পল সুতা চিন্তা করে আমার ব্ল্যাক থ্রেড লাগতে পারে, হোয়াইট থ্রেড। আমি আজকে আর মানে এতগুলা প্রোডাক্ট আমরা বানাই না দেখে, এগুলো আপনারা আরো প্র্যাকটিস করার জন্য বানাই পারেন। আমরা শুধু চিন্তা করি যে থ্রেড মানে পার পিসে চিন্তা করি ইউনিট, তাহলে সেলস প্রাইস, এগুলো আমরা সেলস প্রাইস 0, কস্টিং 0, এগুলো এইভাবেই রাখি। হ্যাঁ, তাহলে তাহলে পার ইউনিটে রাখি। আর আর আমাদের কি লাগবে, থ্রেড লাগবে, আচ্ছা কাপড় লাগবে, তাহলে ফেব্রিকটা লাগবে। তাহলে ফেব্রিক, আচ্ছা ফেব্রিক বানানটা ভুল লিখছি কিনা সবাই বলতে পারেন। আচ্ছা ফেব্রিক মানে এটাই। তাহলে ফেব্রিকে আমরা ফেব্রিক আসলে হিসাব হয় গজে, আমরা গজ বা মিটার যেটাই দিই না কোনো, এখানে আপাতত এটা আপনি বানাইতে পারবেন। তো আমার এখানে মিটার ডিফল্ট থাকে ওটুতে, আমরা তাহলে মিটারে রাখি। হ্যাঁ, তাহলে আমি যখনই এখান থেকে মিটার চেঞ্জ করে দিব, মানে আমার ইউনিট চেঞ্জ করে দিব, এই দেখবেন পার্সেজেও কিন্তু এগুলো ইউনিটটা চেঞ্জ হয়ে যায়। আমি যদি এখানে এখন সেভ করি, আমি যদি পার্সেজ অপশনে যাই, দেখবেন যে পার্সেজ ইউনিটটা মিটারে দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি এটা ফেব্রিকটা রেখে দিলাম। আচ্ছা, আরেকটা বানাই, বাটন বানাই, মানে বাটন মানে বোতাম। তাহলে বাটনটা, এটাও আমার সেল হবে না, শুধু আমি র আইটেম হিসেবে পারচেস করবো এটাকে। তো বাই কোয়ান্টিটি সেল, আমি তাহলে প্রোডাক্ট কনফিগার করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা হবে ইউনিটে, মানে যেহেতু বাটন পিসে চলে আসে, ফ্যাক্টরিতে পিসে থাকবে, তাহলে আমরা এটা পিসে রাখি। আচ্ছা, এখন এই এই যে র আইটেম গুলো আছে, র আইটেম গুলো আমি একটা কাজ করি, র আইটেম গুলা আমরা ইয়াতে মানে একটা নতুন একটা ক্যাটাগরি বানাই। হ্যাঁ, একটা ক্যাটাগরি বানাই ইনভেন্টরিতে গিয়ে, যাতে ওইটার অ্যাভারেজ কস্টিংটা বের হয়। অ্যাভারেজ কস্টিং নিয়ে আমরা কাজ করছি, এটাকে অনেক লম্বা সময় দেখেছি, আপনারা হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, আমরা তাহলে এখন কনফিগারেশন থেকে প্রোডাক্ট ক্যাটাগরিতে যাই। তাহলে আমরা একটা ক্যাটাগরি বানাই, যেটার নাম হচ্ছে র আইটেম বা র ম্যাটেরিয়ালস, হ্যাঁ যেটাই বলেন না কেন। তাই এটা এটা ক্যাটাগরি দিয়ে দিই, প্যারেন্ট ক্যাটাগরি অল, আর কস্টিং মেথড দিয়ে দিই অ্যাভারেজ কস্টিং। ঠিক আছে, তাহলে ওই প্রোডাক্টের এক্স্যাক্টলি মানে কত টাকা পার প্রোডাক্টে যাচ্ছে, হ্যাঁ, তো সেটাও বের করতে হবে র আইটেম অথবা স্ট্যান্ডার্ড প্রাইস। আচ্ছা, আরেকটা হচ্ছে র সেলেবল, এটাকে আমরা অ্যাভারেজ কস্টিং আপাতত দিয়ে দিই। সেলটা স্ট্যান্ডার্ড প্রাইসে থাকবে, এটা সমস্যা না। আচ্ছা, তাহলে আমরা ক্যাটাগরিটা বানাইলাম, এখন এসে আমরা তাহলে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিই, র আইটেমস, র আইটেম বাটন, তারপরে হচ্ছে থ্রেড, এটাকে আমরা র আইটেমে সিলেক্ট করে দিই। তারপরে আরেকটা আমরা বানাইছি ফেব্রিক, ফেব্রিকটা র আইটেমে আমরা সিলেক্ট করে দিই। হ্যাঁ, তাহলে এই তিনটা র আইটেম বানাইলাম। হ্যাঁ, র আইটেম এগুলো আমরা চাইলে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করে দেখতে পারি, যে গ্রুপ বাই প্রোডাক্ট ক্যাটাগরি। তাহলে
প্রোডাক্ট ক্যাটাগরিতে গেলে আমরা খুব সুন্দর করে এখানে দেখতে পাবো যে আমার র আইটেম এগুলো সেলেবল, যেমন আমি এগুলো চাইলে ড্রাগ ড্রপ করেও দিতে পারি, হ্যাঁ, চাইলে এইভাবে দেওয়া যাবে। এই যে আমি যদি এখানে নিয়ে যাই, তাহলে এগুলো হচ্ছে আমার সেলেবল প্রোডাক্ট, আর র আইটেম হচ্ছে আমার বাটন, ফেব্রিক, থ্রেড, হ্যাঁ। তো এগুলো আমি চাইলে বিভিন্ন গ্রুপে মানে আলাদা করে দেখতে পারি, হ্যাঁ, বিভিন্ন যদি ক্যাটাগরি মানে গ্রুপ করে দেখি তাহলে খুব সুন্দর করে দেখা যাবে। আচ্ছা, এরপরে আসি তাহলে। আ- আচ্ছা, আমরা তাহলে প্রোডাক্ট ক্যাটাগরি বানানো শেষ, প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করলাম, র আইটেম বানাইলাম, একটা ফিনিশ গুড বানাইলাম। তাহলে ফিনিশ গুড পাঞ্জাব প্রিমিয়াম 101 নামে একটা প্রোডাক্ট বানাইছি, যেটা আমরা এখন ম্যানুফ্যাকচারিং করব। তো ম্যানুফ্যাকচারিং এ আমাদের কি বললাম, প্রোডাক্ট রেসিপি বানাইতে হবে। তো প্রোডাক্ট রেসিপি হচ্ছে এখানে বিলস অফ ম্যাটেরিয়াল নামে একটা অপশন আছে। বিল অফ ম্যাটেরিয়াল, বম মানে এটাকে সংক্ষেপে বলা হয় বিওএম। এই ওয়ার্ডটা সবাই একটু মনে রাখবেন। বিলস অফ ম্যাটেরিয়ালকেই আমরা যে ম্যানুফ্যাকচারিং এর ভাষায় প্রোডাক্ট রেসিপি বলি বা প্রোডাক্ট যেটা ফর্মুলা বলি, এটাকে সফটওয়্যারের ভাষায় বলে বিলস অফ ম্যাটেরিয়াল। তো অনেকগুলো কোম্পানিতে আপনারা এটা বিল অফ ম্যাটেরিয়াল না বুঝে থাকলে কোনো সমস্যা নাই, আপনারা তাদেরকে বলবেন যে প্রোডাক্ট ফর্মুলা বা প্রোডাক্ট রেসিপিটাকেই সফটওয়্যার ভাষায় বিল অফ ম্যাটেরিয়াল বলে, হ্যাঁ। সো এই ভাষাটা মানে সফটওয়্যার ভাষায় ঠিক আছে। তো এখানে আমরা এখন বিলস অফ ম্যাটেরিয়াল আমরা কি করতে চাইছি, যে রেসিপিটা বলে দিতে চাইছি, যে একটা পাঞ্জাবি তৈরি করতে গেলে আমার কোন কোন মানে র আইটেম লাগবে, সেগুলো কতটুকু করে লাগবে। তাহলে আমার ওই হিসাবটা কোথায় দিতে হবে, সফটওয়্যারে দিতে হবে। তাহলে সফটওয়্যার যদি আমি একটা আইটেমের জন্য বলে দিতে পারি, আমি যখন প্রোডাকশনে যাব, মানে সফটওয়্যার থেকে যখন মানে আমার যখন কোম্পানিতে মেশিনে প্রোডাকশনে গেলাম, যখন আমি 1000 পিস বানাবো, তো তখন আমি কিন্তু সফটওয়্যারে উঠাইতে পারতেছি যে আজকে 1000 পিস তৈরি হয়েছে। তাই এটা সফটওয়্যারকে আমরা বলে দিব। তো কিভাবে বলে দিব, তার আগে রেসিপিটা বানাই চলে। তাহলে আমি এখানে পাঞ্জাবি প্রিমিয়াম 101, তাহলে এই প্রোডাক্টের আমরা কি বানাবো, আহ, একটা ফর্মুলা বানাবো। পাঞ্জাবি প্রিমিয়াম ভেরিয়েন্টের নাই, ভেরিয়েন্ট আপনারা তো আপনাদের দেখাইছি। যদি আপনার পাঞ্জাবি প্রিমিয়াম 101 এর জন্য অনেকগুলো ভেরিয়েন্ট থাকে, কালার থাকে ব্ল্যাক, হোয়াইট, আপনারা চাইলে সেগুলোর জন্য আলাদা আলাদা বিল অফ মেটেরিয়াল বানাইতে পারবেন, সেগুলো আমি এক্সাম্পলে যাচ্ছি না। তো আমরা একটা কোয়ান্টিটির জন্য চিন্তা করি, ডিফল্ট এক ওয়ান থাকে এখানে সিলেক্ট করা, বাট আপনি চাইলে 100-র জন্য এখানে যে রেডি করে রাখতে পারেন, তাহলে 100-র জন্য আপনি একটা মানে ফর্মুলা বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে একটু বলে নেই, একটা আমি যদি একটা কোয়ান্টিটির জন্য ফর্মুলা বলে দিই বা 100টার জন্য বলে দিই, এটা কোনো সমস্যা না। কেন, আমার 100টার জন্য যদি আপনি বলে দিতে পারেন, তাহলে 1000 পিস সে 100 × 10 করবে। আর যখন একটা কোয়ান্টিটির জন্য আমি ফর্মুলা বলে দিব, তখন সে যদি 1000 পিস বানাইতে যায়, তখন সে মাল্টিপ্লাই 1000 করবে। খুব সিম্পল, কথাটা যদি বুঝে থাকে। আচ্ছা, এখানে তাহলে আমরা এটুকু সেভ করি। এখন আমরা কি করব, ফর্মুলাতে কি কি লাগে সেগুলো কোথায় দিব, এখানে দুইটা ট্যাব দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কম্পোনেন্টস আর একটা হচ্ছে বাই প্রোডাক্ট। তো কম্পোনেন্ট এখানে আহ, যেটা মানে কম্পোনেন্ট বলে, আমি আবার একটু একটা এক্সাম্পল দেখাই, অটোড্র সফটওয়্যার যদি দেখাই, আপনাদের আরেকটু ক্লিয়ার করি। তাহলে আমরা এখানে যেটা এক্সাম্পল চিন্তা করলাম, ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন, আচ্ছা আচ্ছা, এখানে চিন্তা করেন আমি একটা মানে ফাইনাল প্রোডাক্ট বানাচ্ছি, আর এগুলো হচ্ছে আপনার মানে যে র আইটেম গুলো লাগতেছে, আর আমার হচ্ছে বাই প্রোডাক্ট। তো মানে আমার যদি ফিনিশ প্রোডাক্ট বলি, তাহলে হচ্ছে পাঞ্জাবি লাগতেছে, তাই না? তো আমি যদি এখন পাঞ্জাবি বানাই, ফর এক্সাম্পল পাঞ্জাবি বানাচ্ছি, তো পাঞ্জাবি বানাইতে আমাদের ফেব্রিক লাগতেছে, তারপরে হচ্ছে সুতা লাগতেছে, তারপরে বোতাম লাগতেছে, বাটন, হ্যাঁ। এই তিনটা হচ্ছে র আইটেম। আর আমার যে বাই প্রোডাক্ট মানে এই প্রোডাক্টটা তৈরি করার পর যে মানে কাট পিস গুলো লাগতেছে, সেগুলো ধরেন এগুলোকে বাই প্রোডাক্ট বলে। তো বাই প্রোডাক্ট গুলোকে আমরা বলতে পারি যে কাট পিস। তো এইটুকু কনসেপ্ট ক্লিয়ার মাথায় থাকলে হবে, যে আমার একটা ফিনিশ প্রোডাক্ট বানাতে যে মানে যে আইটেম গুলোকে লাগতেছে, এগুলোকে র আইটেম বলি। আর যে অন্যান্য যে প্রোডাক্ট গুলো সাইড প্রোডাক্ট হিসেবে বের হচ্ছে, এগুলোকে আমরা বাই প্রোডাক্ট বলি। সো এগুলোকে হচ্ছে বাই প্রোডাক্ট, আর এগুলোকে হচ্ছে র আইটেম বলি। তো এই দুইটা পিকচার আপনার মাথায় যেন ক্লিয়ার থাকে, এই কারণে ছবিটা দেখালাম, যেন মানে খুব ক্লিয়ার পিকচার মাথায় থেকে যায়। তাহলে আমি যদি এখন কম্পোনেন্ট বলি, কম্পোনেন্ট গুলো আসলে বেসিক্যালি র আইটেম। তো আমি যদি এখান থেকে এখন সার্চ করি, আমি বাটন, এই তিনটা জিনিস আমার প্রথমে প্রথমে লাগে হচ্ছে ফেব্রিক, তাই না? তো ফেব্রিক হচ্ছে একটা লাগে, আর একটা হচ্ছে থ্রেড মানে হচ্ছে সুতা লাগে,
তারপরে 3 নম্বরে আমাদের লাগতেছে বাটন লাগতেছে। তো আমি প্রোডাক্ট গুলাকে আগে সিলেক্ট করে রাখলাম। এখন সিলেক্ট করে আমার কতটুকু একটা পাঞ্জাবি তৈরি করতে লাগে আমি কোয়ান্টিটিতে দিয়ে রাখবো। তো আমি যদি কোয়ান্টিটিতে এখন দিয়ে রাখি, দেখেন ফেব্রিক মিটারে আসছে, আর থ্রেড ইউনিটে দেখাচ্ছে, বাটন ইউনিটে দেখাচ্ছে। তাহলে আমাদের একটা বাটন আমরা একটা পাঞ্জাবিতে চিন্তা করছি 6 পিস লাগে, আর সুতা লাগবে ফর এক্সাম্পল 2টা, বা একটা 2টা লাগে, সাধারণত 2 ধরনের সুতা লাগতে পারে। আর ফেব্রিক যদি চিন্তা করি, একটা পাঞ্জাবি বানাইতে কত মিটার মানে কাপড় লাগে, কারো কোনো আইডিয়া? আচ্ছা, এখানে এখানে মানে 3 মিটারের মতো লাগতে পারে। 3 গজ লাগে না, 3 গজ না 2.5 গজ এরকম লাগে মনে হয় মেবি। আচ্ছা, 2.5 গজ ধরলাম, হ্যাঁ। তো 2.5 গজ, 2.5 গজের মতো লাগলো। তো আমরা এইভাবে চিন্তা করি। আচ্ছা, এতটুকু দেখালাম। এই জায়গাটায় কারো কোনো কোয়েশ্চেন আছে? মানে আমি জাস্ট একটু ফিডব্যাক নেই আপনাদের কাছ থেকে। হ্যাঁ, আপনারা চাইলে আনমিউট করতে পারেন, আনমিউট করে। যে ক্লিয়ার এতটুকু, যেটা যেটা দেখালাম এতক্ষণ? জি ভাই, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমি পরের জায়গাটা যাই, হ্যাঁ। তাহলে আমরা একটা মানে ফিনিশ গুড বানানোর জন্য যে কম্পোনেন্ট গুলো দরকার হয় সেটা বলে দিলাম। যে ফেব্রিক হচ্ছে 2.5 গজ লাগে একটা পাঞ্জাবি বানাইতে, থ্রেড হচ্ছে সুতা লাগে 2টা বান্ডেলের সুতা লাগে, আর বাটন লাগে হচ্ছে 6টা। তাইলে আমরা একটা মোটামুটি মানে বিল অফ মেটেরিয়াল বানাইলাম, অথবা এই পেজটাকে প্রোডাক্ট রেসিপি বলতে পারেন, অথবা প্রোডাক্ট ফর্মুলা বলতে পারি। তো তিনটার আমি আপনার যে কোনো নামে বললেই সুবিধা হবে। আর রেফারেন্সটা এটা হচ্ছে মানে জরুরি না, আপনার যদি কোনো রেফারেন্স থাকে, যে কোনো ট্যাগ থাকে, সেগুলো এখানে রাখতে পারেন সার্চিং এর জন্য সফটওয়্যারে। আচ্ছা, এরপরে আসি বাই প্রোডাক্ট। তো আমরা যে বাই প্রোডাক্টটা বললাম, সেই বাই প্রোডাক্টটা আগে বানায় আসতে হবে, যে আমার আসলে বাই প্রোডাক্ট কি কি বের হয়। যেমন আমি রাইস মিলের ক্ষেত্রে বললাম যে ওখানে কিছু ওয়েস্টেজ মানে কিছু গুঁড়া চাল, খুদি চাল বলে, খুদি চাল বের হয়, এরকম অনেকগুলো চাল টাইপের বের হয়। তো আমি যেহেতু পাঞ্জাবি বানাচ্ছি, পাঞ্জাবিতে কাট পিস বের হয়, এটাকে কাট পিস বলে সাধারণত গার্মেন্টস এ, মানে আমার যতটুকু এক্সপিরিয়েন্স কাট পিস, অথবা এটাকে ফেব্রিক স্ক্রাব বলতে পারেন, হ্যাঁ। মানে ওই যে ফেব্রিকের যে যে কাপড়গুলো লাগে না, ওগুলাকে স্ক্রাব বলে। তো ফেব্রিকের স্ক্রাব বলতে পারেন, হ্যাঁ। স্ক্রাব বানানটা, আচ্ছা হ্যাঁ, স্ক্রাব বানান ঠিক আছে। তো ফেব্রিক স্ক্রাব এটা সাধারণত পরে সেল হয়, এটা মানে এটাকে পারচেস করে না। তো এটাকে আপনি সেল হিসেবে দেখাইতে পারেন। ফেব্রিক স্ক্রাব বিক্রি হয় মিটারেই বিক্রি হয়, হ্যাঁ। সো এটা মাথায় রাখবেন, যেহেতু আমি গজে কিনছি, গজেই বিক্রি হবে। তো ওই ইউনিট অফ মেজারমেন্টে আপনার সেভ করে রাখতে হবে। তো এখন আমি যদি বিল অফ ম্যাটেরিয়াল আসি, ফেব্রিক, তাহলে এখানে ফেব্রিক স্ক্রাব দেখি। তাহলে এটা কতটুকু বের হইতে পারে? তাহলে 2.5 গজের যদি আমি চিন্তা করি, 2.5 গজের মানে কতটুকু আর বেরোবে, 0.2 মিটার চিন্তা করি, হ্যাঁ। আচ্ছা, 0.2, 0.2 বা 0.3 এরকম একটা চিন্তা করি, হ্যাঁ। আচ্ছা, এখানে কেউ মিটার এবং গজের এক্সাক্ট মানে এক্সাক্ট কতটুকু ডিফারেন্স কেউ জানেন? আমি অবশ্য হিসাবটা এক্স্যাক্টলি মনে নেই, বাট ধরে নেই যে মিটার আর গজ কাছাকাছি, হ্যাঁ। মাপটা মোটামুটি মনে হয় কাছাকাছি, 1 মিটার গজের ইয়ার্ডে মানে একটা হিসাব আছে। আচ্ছা, মিটারটাই গজ হিসেবে চিন্তা করতেছি। তো আমার তাহলে একটা পাঞ্জাবি তৈরি করতে গেলে 2.5 গজ হচ্ছে ফেব্রিক লাগতেছে, মানে কাপড় লাগতেছে, থ্রেড মানে সুতা হচ্ছে 2টা লাগতেছে, বাটন 6টা লাগতেছে, আর বাই প্রোডাক্ট হিসেবে ফেব্রিক স্ক্রাব 0.20 মিটার লাগতেছে। তাহলে আমার ফর্মুলা এখন রেডি। তার মানে আমি এখন প্রোডাকশনে যখন যাব, তখন আমার এই ফর্মুলার উপর হিসাব করে আমি প্রোডাকশনটা তৈরি করব। আমার ফ্যাক্টরিকে, আজকে ফ্যাক্টরিতে আমার 5টা মেশিন থাকতে পারে, তাহলে 5টা মেশিনে অনেকগুলো প্রোডাক্ট তৈরি হতে হবে। কোনোটাতে পাঞ্জাবি, কোনোটাতে শাড়ি, এইভাবে কোনোটাতে পাজামা। এই যে প্রোডাকশন গুলো হবে, আমি 5টা মেশিনে বলে দিলাম। এই 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 বম ফর্মুলা থেকে আমি বম ওভারভিউতে যদি যাই, আমি এইখানে আজকের টার্গেট গুলো এখান থেকে বের করবো। এই পেজটাকে বলা হয় বম অ্যানালাইসিস, মানে ফর্মুলা অ্যানালাইসিস। তো এখানে পুরো জিনিসটাই দেখা যায়, যে আপনার প্রোডাক্ট কোন মানে কোন র আইটেম গুলো অ্যাভেলেবল আছে কি নাই, তারপরে মানে আপনার খরচ কত পড়বে, বম খরচ কত পড়বে, এগুলো যাবতীয় হিসাব নিকাশ এখানে চলে আসে, হ্যাঁ। তো আমি যদি 1,000 পিস আজকে তৈরি করি, 1,000 পিসে দেখেন র আইটেমের হিসেবগুলো খুব সহজে দেখাচ্ছে, যে আমার ফেব্রিক হচ্ছে 2,500 মিটার লাগে, মানে ধরেন 100, আমরা 100টা বেশি হয়, 100 চিন্তা করি। 100 পিস পাঞ্জাবি বানাইতে গেলে আমার 250 মিটার মানে মোটামুটি কাপড় লাগবে, হ্যাঁ। এত এত লেন্থের মানে এতগুলা গজের কাপড় লাগবে। তারপর
200 ইউনিটের সুতা লাগবে, 200 পিস সুতার গুলি, মানে ওটাকে গুলি বলে বা ইয়া বলে। আর বাটন লাগবে হচ্ছে 600টা লাগবে 100 পিস পাঞ্জাবি বানাইতে গেলে। এবং বাই প্রোডাক্ট আমার একটা আইডিয়া এখান থেকে পাবো 20 মিটারের মানে ফেব্রিক স্ক্রাব তৈরি হবে। তো আমার টোটাল খরচটাও কিন্তু আমি যদি প্রোডাক্টে গিয়ে খরচ দিয়ে আসতাম তাহলে বেরোতো, আমি তো এখনো পারচেস করিনি। আচ্ছা, এখান থেকে ডিসপ্লেতে গিয়ে আপনি একটা অপশন পাবে অ্যাভেলেবিলিটিস। তাহলে আমার এই মানে এই যে প্রোডাক্ট গুলো আমি বানাইছি, এই প্রোডাক্ট গুলো কি অ্যাভেলেবল ছিল? আমি কিন্তু এখনো কোনো প্রোডাক্টই আমার কোনো স্টোরে প্রোডাক্ট নাই। তার মানে আমি বম থেকে খুব সহজে দেখতে পাবো যে কোন কোন প্রোডাক্ট অ্যাভেলেবল, এবং যতক্ষণ না এই র আইটেম গুলো অ্যাভেলেবল হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত পাঞ্জাবি কি বানাইতে পারবো না। তাহলে প্রথমে আমার কি করতে হবে, একটা পারচেস করে আসতে হবে ইনভেন্টরিতে। আমি যদি এখন পার্সেস সফটওয়্যারে যাই, আমি র আইটেম গুলো কিনে নিয়ে আসি। হ্যাঁ, ফর এক্সাম্পল কোন একটা ভেন্ডরের কাছ থেকে, আচ্ছা কোন একটা ভেন্ডর চিন্তা করি, ফর এক্সাম্পল আইটা ডিস্ট্রিবিউশন, এর কাছ থেকে আমরা প্রোডাক্ট গুলো কিনে নিই। হ্যাঁ, তাহলে আমার এখন যেহেতু আহ, মোটামুটি ফেব্রিক, থ্রেড, বাটন কতটুকু করে লাগবে এখানে আমার আইডিয়া পাচ্ছি। তো ফেব্রিক লিখি আমরা, তাহলে পারচেস করি। হ্যাঁ, ফেব্রিক, তারপরে থ্রেড, তারপরে বাটন, এই তিনটা আইটেম হলেই তো আমার প্রোডাকশন মোটামুটি, আমার এই আইটেম গুলো অ্যাভেলেবল যতক্ষণ না হচ্ছে। আমার কিন্তু পাঞ্জাবিটা অ্যাভেলেবল হওয়া দরকার নেই, শুধুমাত্র র আইটেম গুলো অ্যাভেলেবল হলেই হচ্ছে। তাহলে আমি ফর এক্সাম্পল এটা যেহেতু আমার মোটামুটি 250 লাগবে, সো 5 দিন প্রোডাকশন করতে গেলে আমার মোটামুটি 1000 মিটার লাগবে। থ্রেড লাগবে কতগুলো 5 দিন প্রোডাকশনের জন্য? 250, মানে 4 দিন করতে গেলেও আমার মোটামুটি 200 × 4, এটা 800 লাগবে। আহ বোতামও লাগবে মোটামুটি 800। হ্যাঁ, 800 পিস লাগবে। তো এইটুকু আমরা পারচেস করে ফেলি। হ্যাঁ, তো ধরেন ফেব্রিক আমি পার মিটার হয়তো পার গজ হচ্ছে আহ, 120 টাকা গজ। সুতা হয়তো বা আমার 30 টাকা করে পিস। সরি, বোতাম হচ্ছে আমরা চিন্তা করি যে 5 টাকা করে পিস। হ্যাঁ, এরকম করে পড়ছে। তাহলে টোটাল 1,48,000 টাকার ইয়া আমরা কনফার্ম করে দিই। তাহলে আমরা যদি এখন এটা কনফার্ম করে দিই, এটা কি অ্যাভেলেবল হয়ে যাবে? যে এখানে একটু সবাই রিপ্লাই দিবেন। আমরা যে এখন মানে প্রোডাক্ট গুলো কিনলাম, তাহলে এখন কি র আইটেম গুলো অ্যাভেলেবল দেখাবে ওভারভিউতে গেলে? সবাই টাচে আছি? স্টক ভাই হিট করে নাই তখন। এখনো হিট করে নেই, রাইট রাইট। তো এই যে হিট করে নেই কিন্তু মেসেজটা কিন্তু চেঞ্জ হয়েছে। তার মানে আপনারা যারা প্রোডাকশনে থাকবেন, এখানে বলতেছে যে এক্সপেক্টেড। এক্সপেক্টেড মানে কখন এটা দেখাবে? যখন আমি অলরেডি পার্সেজে ক্রিয়েট হয়ে গেছে তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে পার্সেজ হবে, কিন্তু পার্সেজ এখনো কমপ্লিট হয়নি, তাই না? মানে কনফার্ম হয়েছে কিন্তু রিসিভ কি হয়েছে, এখনো প্রোডাক্ট গুলো রিসিভ হয়নি। আচ্ছা, আপনারা মানে মাঝে মাঝে আনমিউট করে কথা বলেন, আমি জিজ্ঞেস করি। তো আমরা যেটা বলতেছিলাম যে এখন যদি আমি প্রোডাক্ট গুলাকে রিসিভ করি, রিসিভ প্রোডাক্ট, সরি ইমরান ভাই কিছু বলতেছিলেন আপনি? না না ভাই যেটা বললো ওটাই বলতেছিলাম যে এখনো তো আচ্ছা, হম হম। তার মানে একটা প্রোডাকশন কোম্পানিতে যিনি প্রোডাকশন ম্যানেজার থাকবে, কিন্তু তিনি কিন্তু খুব সহজে আইডিয়া বের করতে পারবে যে আমার নেক্সট 5 দিনে কতগুলা পিস লাগবে, আসলে কোন প্রোডাক্ট অ্যাভেলেবল হবে বা হবে না। আপনি চাইলে এই কোয়ান্টিটি কম বেশি করে দেখতে পারবেন। এই যে মনে করেন 1000 পিস বাড়াইলাম, 1000 পিস বাড়ানোর সাথে সাথে দেখেন মেসেজ চেঞ্জ হয়ে গেছে, আরো বাড়াইলাম দেখেন মেসেজ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে আমার ওই পরিমাণ প্রোডাক্ট অ্যাভেলেবল নাই। সো এটা হচ্ছে ভ্যালিডেট করে নিই। আচ্ছা, এটা আমি ডেস্টিনেশন লোকেশন স্টোর 1-এ ঢুকাইলাম। হ্যাঁ, আমি অন্য কোনো স্টোর আর ক্রিয়েট করলাম না, আমাদের স্টোর 1, স্টোর 2 আছে। স্টোর 1-এ মালামাল গুলা আমরা ধরে নেন যে মালামাল গুলো রাখছি। তাহলে এখন যদি আমি রিসিভ কমপ্লিট করি, তাহলে এটা ব্যাক করি, ব্যাক করে আবার ওভারভিউতে আসি, তারপর ডিসপ্লে অ্যাভেলেবিলিটি। নাও ইট ইজ গুড সিগন্যাল, তাই না? তার মানে প্রোডাক্ট গুলো অ্যাভেলেবল হয়ে গেছে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তার মানে এখন 1 পিস পাঞ্জাবি বের করতে গেলে আমার প্রোডাক্ট দেখাচ্ছে অ্যাভেলেবল, আমি যদি 100 পিস বানাই সে বলতেছে অ্যাভেলেবল। তার মানে আমার হয়তোবা 1000 পিস বানানোর জন্য যে 10,000 পিস বানাইতে চাই সে বলতেছে অ্যাভেলেবল নাই। তার মানে আমার 100 পিস পাঞ্জাবি আমি বানাইতে পারবো খুব ইজিলি। হ্যাঁ, তার মানে আমি এখান থেকে অ্যাজ এ প্রোডাকশন ম্যানেজার হিসেবে, মানে এই সফটওয়্যারটা তো বেসিক্যালি কে ইউজ করবে? প্রোডাকশন ম্যানেজার। তো প্রোডাকশন ম্যানেজার খুব সহজে আইডিয়াটা পাবে যে আমার প্রোডাক্ট কতটুকু রেডি,
আমি প্রোডাকশনে কতটুকু প্রোডাক্ট মানে বানাইতে পারবো আজকের দিনে বা নেক্সট 4 দিনে, এই সপ্তাহে কতটুকু বানাইতে পারবো, এগুলো খুব সহজে আইডিয়া করা যায় এখান থেকে। হ্যাঁ, তো আমার খরচের কিন্তু আইডিয়াও আমি এখন পেয়ে যাচ্ছি, কারণ ওই যে আমরা পারচেস করলাম, তার মানে বম কস্ট দেখাচ্ছে 390 টাকা। মানে প্রত্যেকটা পাঞ্জাবি বানাইতে তাহলে কত টাকা খরচ করতেছে আমাদের? প্রত্যেকটা পাঞ্জাবি বানাইতে কত টাকা খরচ করতেছে এখন যদি আমি প্রোডাকশনে যাই, কেউ বলতে পারবেন? না তো ভাই বুঝতেছি না। আচ্ছা, এইখানে দেখেন, একটা পাঞ্জাবি বানাইতে গেলে দেখেন, একটা পাঞ্জাবি 360 30 390 টাকা। আমি যদি 100 পিসও দেই, সে কিন্তু অ্যাভারেজ করে বের করে দেয় যে আমার আসলে প্রোডাকশন খরচ 390 টাকা পড়বে, মানে আমার স্টাফ বিল বাদ দিয়ে। হ্যাঁ, তার মানে আমি প্রোডাকশন করার সময় বুঝতে পারতেছি যে আমার পাঞ্জাবির দাম কত রাখছি। একটু মনে আছে মনে হয় সবার? আমি যদি ম্যানুফ্যাকচারিং এ যে পাঞ্জাবির দাম কত টাকায় সেল করতে চাইছি, আমরা পাঞ্জাবির দাম মনে আছে কারো? 2000 টাকা, তাই না? আমরা যদি প্রিমিয়াম পাঞ্জাবি 101-এ যাই, আমরা সেল করতে চাইছি 2000 টাকায়। তার মানে আমি বম করার সময়, মানে ফর্মুলা বানানোর সময় বুঝতে পারতেছি যে আমি প্রোডাক্টে লাভ করবো না লস করবো। এখন যদি আমি ফেব্রিক কিনতাম 300 টাকায় না কিনে, ধরেন আপনি চিন্তা করেন মানে ফেব্রিক আরো অনেক দামে কিনছি, হ্যাঁ, তার মানে এখানে তো আমার সহজে বেরোতো, তাই না? মানে যে আমার এক্স্যাক্টলি প্রোডাক্টে কত টাকা যাচ্ছে। তার মানে আমার 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 মানে যে প্রোডাক্টের কস্টিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে অনেকে এই প্রোডাক্টের কস্টিং এ জানে না যে এক্স্যাক্টলি আপনার প্রোডাকশনে কত টাকা খরচ হচ্ছে। এর আগে আমরা তো দেখছিলাম কস্টিং, সেটা হচ্ছে পারচেস করে আনার পরে আসলে খরচ কতটুকু যাচ্ছে, সেইটা কিন্তু না। আমরা প্রোডাকশন কোম্পানি যেগুলো, তাদের ক্ষেত্রে আসলে খরচটুকু বের করে দেওয়া যায়। হ্যাঁ, সো এইটা আসলে প্রত্যেকটা কোম্পানির এই জায়গাটায় যাদের ফ্যাক্টরি আছে, তাদের ক্ষেত্রে এই অ্যামাউন্টটা জানা খুব ইম্পর্টেন্ট। অনেকে এই অ্যামাউন্টটা জানে না। আচ্ছা, এখন আপনার কথা হইতে পারে যে ভাই, এই পার প্রোডাক্টে যে খরচটা আসতেছে 390 টাকা, এর সাথে তো ইলেকট্রিসিটি বিল আছে, স্টাফ বিল আছে, ওভারহেড কস্ট যেটাকে বলে, যে আমরা যে স্যালারি টোটাল দিই, সেটাও তো আসলে এই প্রোডাক্টের মধ্যে দিন শেষে পড়ে। তো সেগুলোকে আসলে চাইলে এখানে নিয়ে আসা যায়। মানে আপনার যেটাকে ওভারহেড কস্ট বলে, এগুলোকে ওয়ার্ক সেন্টার বলে। ওয়ার্ক সেন্টার আমরা কালকে একটু দেখাবো। হ্যাঁ, সো ওয়ার্ক সেন্টারের কস্টিং কত আসে, ওভারহেড কস্ট মানে আপনার পুরো কোম্পানিতে যে স্যালারি গুলো দেওয়া হচ্ছে বা ইলেকট্রিসিটি বিল যাচ্ছে, এই খরচগুলো তো আসলে এখানে হিসাব করে নিয়ে আসতে হয়। তো সেইগুলো কিন্তু চাইলে অ্যাড করা যায়। হ্যাঁ, তো আমরা যেই জায়গাটায় ছিলাম যে ফর্মুলার আমরা তাহলে একটা অ্যানালাইসিস মোটামুটি পেয়ে গেছি না, যে এখন আমরা তাহলে প্রোডাকশনে যাইতে পারবো। তো আমরা তাহলে যদি এখন প্রোডাক্টের মানে ইনভেন্টরিতে যাই, যে প্রোডাক্ট গুলো মানে অ্যাভেলেবল আছে কিনা, চাইলে আমরা এখান থেকেও দেখতে পারবো যে স্টক। হ্যাঁ, তো স্টক ওয়াইজ আমরা যদি শুধুমাত্র ইয়াগুলা দেখি, এই যে সরি প্রিমিয়াম পাঞ্জাবিটা দেখি, তাহলে প্রিমিয়াম পাঞ্জাবি আমরা এখনো বানাইতে পারিনি। আচ্ছা, প্রিমিয়াম পাঞ্জাবি যদি দেখি, দেখেন প্রিমিয়াম পাঞ্জাবি টোটাল ভ্যালু দেখাচ্ছে 0, তার মানে প্রিমিয়াম পাঞ্জাবিতে এখনো প্রোডাকশন করি নাই, তার মানে 0 দেখাচ্ছে। আর বাকিগুলা কিন্তু সবই অ্যাভেলেবল আছে আমার, মানে বাটন অ্যাভেলেবল আছে, ফেব্রিক অ্যাভেলেবল আছে। দেখেন এখন সবগুলা টোটাল অন হ্যান্ডে কতগুলো আছে আমার দেখাচ্ছে। তাহলে আমি এখন চাইলে প্রোডাকশনে যাইতে পারি। তো প্রোডাকশনে যাওয়ার জন্য একটা অপশন আছে এখানে, ম্যানুফ্যাকচারিং অর্ডার। এটাকে প্রোডাকশন অর্ডার বলে না, যেমন আমরা পার্সেজ অর্ডার বললাম, সেলস অর্ডার বললাম। তো প্রোডাকশন করার জন্য এটাকে ম্যানুফ্যাকচারিং অর্ডার বলে। তো এই মেনুতে গেলে, যখন নিউ মেনুতে আপনি ক্লিক করবেন, তখন আপনি মানে আজকে ফ্যাক্টরিতে ধরেন আজকে 5টা আইটেমের প্রোডাকশন হবে। তো তাইলে কয়টা অর্ডার হবে টোটাল? যদি আমি 5টা আইটেমের অর্ডার বানাই, তাইলে আমাদের ম্যানুফ্যাকচারিং অর্ডার কতটা হবে? মানে এনিওয়ান? মানে আমি যদি আজকে আমার 5টা মেশিনে 5 ধরনের আইটেম বানাই, তাহলে আমার কয়টা ম্যানুফ্যাকচারিং অর্ডার বানাইতে হবে? একটাই। না না, 5টা বানাইতে হবে। 5টা যেহেতু ডিফারেন্ট প্রোডাক্ট, তাই না? So, ও, আমি 5টা ডিফারেন্ট প্রোডাক্টের কথা বলছি। আচ্ছা, তাইলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা কিন্তু ম্যানুফ্যাকচারিং অর্ডার বানাইতে, একটা বানাইলে হবে না। হ্যাঁ, তো আমার একটা প্রোডাক্টের জন্য যেহেতু দেখাচ্ছি, আপনি যদি আরেকটা প্রোডাক্টের জন্য ফর্মুলা রেডি করে রাখেন, তাহলে ওই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং অর্ডার আলাদা হবে। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এখানে পাঞ্জাবি প্রিমিয়াম 101, তাহলে আমি একটা প্রোডাক্টের এখন অর্ডার বানাবো, কত পিস বানাইতে চাই এখানে বলে দিব। ও কিন্তু বিল অফ মেটেরিয়ালটা ধরে নেয়। হ্যাঁ, বিল অফ মেটেরিয়াল কিন্তু আলাদা করে সিলেক্ট করতে হয় না। একই প্রোডাক্টের আবার দুইটা বিল অফ মেটেরিয়াল হতে পারে। কেন জানেন? আমি একটা এক্সাম্পল বলি। অনেকগুলা কোম্পানিতে দেখবেন, ওই যে আমরা প্রাণের তো সবাই মোটামুটি সব আইটেমেই আমরা খাই না, যেমন ওদের চানাচুর, তারপরে
চিপস থেকে শুরু করে সবগুলাই আমরা মুদির দোকানে পাই। তো আপনারা দেখবেন যে কিছু প্রোডাক্ট এরকম আছে যে বাইরের দেশে পাঠাইলে ওই প্রোডাক্টের যে র আইটেম যতটুকু ভালো তারা দেয়, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একই নাও দিতে পারে। তার মানে একটা প্রোডাক্টের দুইটা ফর্মুলা, ওই আরএফএল যখন ওদের মানে সফটওয়্যার ডাটাগুলো উঠায়, তখন কিন্তু এটা দুইটা বিল অফ মেটেরিয়াল বানায়, মানে একই প্রোডাক্ট কিন্তু দুইটা রেসিপি যখন বিদেশে পাঠায় তখন ওই প্রোডাক্টের কোয়ালিটি আরো ভালো হয়। ওই প্রোডাক্টের যে র আইটেম গুলা থাকে সেগুলোতে দেখবেন যে র আইটেমের মানে যে ফর্মুলা, আর বাংলাদেশে যখন চিপস বানাইতে যাবে এইটার ফর্মুলা কিন্তু এক না। তো আপনি চাইলে একই প্রোডাক্টের দুইটা ফর্মুলা বানালে তখন এখানে সিলেক্ট করে দিতে পারবেন যে এটা কোন মানে কোন জায়গার জন্য বানাচ্ছেন। হ্যাঁ, তো আমরা একটা দিয়ে দেখি, আমরা এত জটিল মানে জটিল দিকে না যাই। তা আমরা চিন্তা করি বাংলাদেশে বানাচ্ছি। তো পাঞ্জাবি প্রিমিয়াম 101 এর ফেব্রিক, তাহলে আমি বানাইতে চাই 100 পিস। তাহলে 100 পিস বানাইতে চাইলে আপনি দেখেন যে ফেব্রিক অলরেডি 250 হয়ে গেছে। মানে একটা পাঞ্জাবিতে যেহেতু 2.5 লাগে, তাহলে 100 পাঞ্জাবিতে মাল্টিপ্লাই 100, এইভাবে সবগুলোই মাল্টিপ্লাই বাই 100 করে দিচ্ছে সে। এবং এই যে ফ্রম লোকেশনটা আছে, এই ফ্রম লোকেশন ডিফল্ট আমরা এই মিসেলেনিয়াস থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারি। ফর এক্সাম্পল, আপনার এই কম্পোনেন্টের লোকেশন মানে আপনার ফ্যাক্টরিতে যখন মেশিনে নিয়ে আসবেন না, মেশিনের সামনে কিন্তু একটা লোকেশন থাকে। এই জটিল জায়গায় কালকে ডিসকাশন করব ডিটেলে। মানে ফর এক্সাম্পল চিন্তা করেন কেউ যদি রাইস মিলের ভেতরে গেছেন কিনা আমি জানি না, ওখানে কিন্তু একটা ভোল্ট থাকে, বা কোন একটা ফ্যাক্টরির ভিতরে আপনারা দেখবেন ওই ভোল্টের সামনে মেশিনের সামনে দেখবেন যে একটা স্টোর থাকে, ছোট একটা স্টোরে সবগুলা র আইটেম নিয়ে আসে। তার মানে ওইটাকে কিন্তু একটা স্টোর বলে। তার মানে ওই স্টোরটা আমি এখানে সিলেক্ট করে দিব। এটা ডিফল্ট সফটওয়্যারে আগে থেকে সিলেক্ট করে দেওয়া যায় যে কম্পোনেন্ট লোকেশন আর ফিনিশ লোকেশন। তার মানে আমার কোন লোকেশন থেকে র আইটেম গুলো সবাই তুলে মেশিনে দিবে এবং কোথায় গিয়ে মানে কোন লোকেশনে গিয়ে ফিনিশ গুডটা বের হবে, এই লোকেশন গুলো আগে থেকে মানে আমরা বলে দিব। আর লোকেশন গুলো কোথা থেকে বানাবো এগুলো আমরা আইডিয়া তো আছে, তাই না? মানে লোকেশন বানাইতে কি কারো কোনো প্রবলেম আছে? এনিওয়ান? হ্যাঁ একটু এটা জি, ইনভেন্টরিতে বানায়, হ্যাঁ, এটা ইনভেন্টরিতে বানায় এই লোকেশনটা। আচ্ছা আচ্ছা, আমি শুনতে পাইনি। লোকেশন বানাতে কি কারো কোনো প্রবলেম আছে বা আইডিয়াতে কোনো ঝামেলা আছে লোকেশন বানানো নিয়ে? না স্যার, ওই যে উনি যেটা বললো যে আমরা লোকেশনটা ইনভেন্টরিতে স্যার বানায় ইনভেন্টরি এই থেকে বানাবো। লোকেশনটা। হুম হুম। আমরা ইনভেন্টরি থেকে মানে ইচ্ছা মতো লোকেশন বানাইতে পারবো। মানে আমার যে লোকেশন থেকে র আইটেম গুলা মেশিনে ঢুকাবে ওইটা একটা লোকেশনের নাম দিলাম। ফর এক্সাম্পল ওই লোকেশনের নাম স্টোর 1 না হয়ে র আইটেম স্টোর হইতে পারে। আর যেখানে ফিনিশ প্রোডাক্টটা বের হবে, মেশিনের তো একটা মুখ থাকে না যেখানে ফিনিশ প্রোডাক্ট গুলো বের হয়, চিপস গুলো বের হয়, ওইটাকে আমরা ফিনিশ স্টোর বলতে পারি। তো আমি যেহেতু আপাতত স্টোর 1 থেকেই দেখাচ্ছি, আহ, তো ওই স্টোর 1-ই দেখে। আমরা চাইলে একটা স্টোরের নাম চেঞ্জ করি, যে স্টোর 4টা হচ্ছে আমার পাঞ্জাবি পাঞ্জাবি ফিনিশড লোকেশন স্টোর, আমি এইভাবে নাম দিতে পারি চাইলে। হ্যাঁ, পাঞ্জাবি ফিনিশড লোকেশন, তাইলে আমি এগুলো চাইলে চেঞ্জ করতে পারি, তাই না? পাঞ্জাবি ফিনিশড লোকেশন, মনে হয় এইটুকু সবাই ক্লিয়ার। আর স্টোর 1টা আপনি নাম চেঞ্জ করে দিতে পারেন র আইটেম স্টোর। হ্যাঁ, সো স্টোর গুলো ম্যানেজ করবেন আপনি। আপনি কতগুলা লোকেশন আছে আপনার কোম্পানিতে আপনি জানবেন। সো ওই কনফিগারেশন গুলো আমাদের ওই কোম্পানিকে শেখাই দিতে হবে যে তার লোকেশন গুলাকে সুন্দর করে সাজিয়ে দাও। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। তাহলে কম্পোনেন্টস এ স্টোর 1 আমি এখানে যদি চেঞ্জ করে দিই তাহলে ওখানে গিয়েও চেঞ্জ হবে। ব্যাপারটা সবাই মানে ক্লিয়ার। স্টোর 2 হয়ে গেছে, তার মানে আমি এখান থেকে চেঞ্জ করলে ওখানেও চেঞ্জ হচ্ছে। তা আমরা স্টোর 2 তে আসলে কোনো প্রোডাক্ট নাই। সো স্টোর 2 তে যদি আমি দেই, কথার কথা স্টোর 2 তে কি আমার র আইটেম গুলো স্টোর করছি, আমি যদি এটা সেভ করি, দেখেন সবগুলা স্টোর 2 তে আসলে আমার যদি ফরকাস্ট দেই, ফরকাস্টে দেখাবে নট অ্যাভেলেবল, মানে স্টোর 2 তে এগুলো স্টোর করা নাই। এই কারণে আমরা স্টোর 1 এ দিই। হ্যাঁ, স্টোর 1 এ এগুলো সেভ করব। আচ্ছা, দেখি সবগুলা এখান থেকে স্টোরে আছে কিনা, সবগুলা দেখি। আপনারা চাইলে এখানে ক্লিক করে সবগুলা দেখতে পাবেন। হ্যাঁ, তো সবগুলো আমাদের লোকেশন রিপোর্টটা কোথায় দেখি, রিপোর্টিং লোকেশন। চাইলে এখান থেকে লোকেশন ওয়াইজ রিপোর্ট গুলো গ্রুপ বাই করে দেখা যায়। হ্যাঁ, প্রোডাক্টে যদি আমি দেখি এখানে সবগুলা হিসাব আছে। এই যে বাটন 1, আমি চাইলে লোকেশন ওয়াইজ কিভাবে দেখতে পারবো আবার দেখে এখানে গ্রুপ বাই লোকেশন করব, তারপর প্রোডাক্ট করব। তা আমি কোন লোকেশনে থেকে প্রোডাক্টটা ইয়ে করবো, স্টোর 1 থেকে। তাহলে স্টোর 1 এ বাটন, ফেব্রিক আর থ্রেড তিনটেই অ্যাভেলেবল আছে। ওকে,
তাহলে আজকে আজকে আমরা মোটামুটি বানাবো কত 100 পিস পাঞ্জাবি। তো যদি প্রোডাকশনের সবকিছু ঠিক থাকে তাহলে আমরা এটাকে কি করব, কনফার্ম করব। হ্যাঁ, তো কনফার্ম ক্লিক করে দিব আমার। এখন কনফার্ম কি ক্লিক করে দিলে কিন্তু প্রোডাকশন হচ্ছে না, মানে সফটওয়্যারে প্রোডাকশন হচ্ছে না। দেখেন আমি যদি পাঞ্জাবিতে আসি, পাঞ্জাবি কোন লোকেশনে আমি সেভ করছি, পাঞ্জাবি স্টোর, তাই না? সো পাঞ্জাবি দেখেন এখানে কোনো পাঞ্জাবি লোকেশন নামে স্টোর নাই আসলে। হ্যাঁ, তার মানে এখনো পাঞ্জাবি আসেনি। আচ্ছা, ইন্টারনাল, এগুলো হচ্ছে সবই ইন্টারনাল লোকেশন। তাহলে আমার স্টোর 1 আর স্টোর 2 দেখাচ্ছে কিন্তু কোনো পাঞ্জাবি লোকেশন দেখাচ্ছে না, আমরা যেটা মানে একটু আগে তৈরি করলাম। তাহলে আমি যখনই মানে এই এটার প্রোডাকশন গুলো কনফার্ম হবে, মানে আমার এখান থেকে তো দেখাচ্ছে যে সবগুলো আইটেম অ্যাভেলেবল। এখন যখন আমি মেশিন থেকে প্রোডাকশন ম্যানেজার জানাবে যে সবগুলো প্রোডাকশন ঠিকভাবে হয়েছে, তখন আমি চাইলে এই প্রডিউস অল বাটনটা চাপ দেওয়ার সাথে সাথে কি হবে, এই পুরা প্রোডাকশনটা কমপ্লিট হয়ে যাবে। এখন এরকম হইতে পারে না যে 100 পিস পাঞ্জাবি বানাইতে গিয়ে আমার ফেব্রিক হয়তো বা 250, মানে 250 গজ লাগেনি, বা সুতা হয়তো বা সবগুলা লাগেনি, এরকম হইতে পারে না কেসটা? মনে করেন আমি একটা প্রোডাক্ট বানাইতে গেছি, কিন্তু প্রোডাক্টটা বানাতে গিয়ে দেখলাম যে সবগুলা বোতাম লাগেনি, হয়তো বা কিছু বোতাম বেঁচে গেছে, এরকম হইতে পারে না কেস? বুঝছো? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বেশি কিন্তু লাগতে আমরা পারে চাই, অথবা স্যার কমও লাগতে পারে। হ্যাঁ কমও লাগতে পারে হয়তো বেশিও লাগতে পারে। তো এই যে ডিসিশনটা যদি কম বেশি লাগে, মানে যদি কম বেশি করতে হয়, আমরা চাইলে দেখেন এটা কিন্তু এডিট করতে পারি, যে 600 পিস লাগে নাই কিন্তু 580 পিস বোতাম লাগছে। তার মানে আমার চাইলে কিন্তু মানে অনেক সময় প্রোডাকশন ম্যানেজার ডিসিশন দিতে পারে যে ভাই 20 পিস বাটন আবার ফেরত যাবে, কোথায় ফেরত যাবে, র র স্টোরে ফেরত যাবে। হ্যাঁ, ডাব্লিউএস স্টোর 1 এ ফেরত যাবে, এটা লাগেনি, তাহলে 20 পিস আমরা কমাই দিব। এই প্রডিউস অল করার আগে আমরা এই ডিসিশনটা নিই। ক্লিয়ার? তো আমরা এই ডিসিশনটা প্রডিউস অল বাটন ক্লিক করার আগে ডিসিশনটা নিচ্ছি যে আমার 100 পিস পাঞ্জাবি বানাইতে গেলে ফেব্রিক পুরোটাই লাগছে। ফেব্রিক কিন্তু সাধারণত মানে ওইভাবে ফেব্রিক বাঁচে না, মানে একবার মেশিনে ফেব্রিক ঢুকাইলে ওটা মানে আপনার একবার ভালো ফেব্রিক আর বের হয় না, ওটা আপনার মানে বের হবে না। কিন্তু থ্রেড বাঁচতে পারে, থ্রেড হয়তো বা 190 পিস লাগতে পারে, হয়তো বা কালো সুতা বা সাদা সুতার যে ওই গুলিগুলা হয়, এগুলো হয়তো বা কিছু পিস বাঁচতে পারে, আর বাটন হয়তো বা কিছু বাঁচতে পারে। তো যখন আমার ডিসিশন গুলো ফাইনাল হবে এবং তারপরে বাই প্রোডাক্টের ডিসিশনটা ফাইনাল করে নিব যে ভাই আমার ফেব্রিক স্ক্র্যাপ কতটুকু বের হয়েছে। হয়তো বা ফেব্রিক স্ক্র্যাপ গুলো ওরা কিন্তু ওজন করে, ওজন করার পরে দেখলেন যে এটা 30 গজ মোটামুটি বের হয়েছে, বা 20 গজই যদি থাকে তাহলে 20 গজে রেখে দিবেন। এতটুকু ডিসিশন নেওয়ার পর আপনি কনফার্ম করবেন সফটওয়্যার প্রডিউস অল। যখন আমি প্রডিউস অল দিব, দেখেন প্রডিউস অল দিলে আমার মোটামুটি প্রোডাকশনের সবগুলা রেকর্ড তৈরি হয়ে যাবে। এই যে দেখেন এখানে যদি আমি ট্রেসিবিলিটি বলি, তাহলে ট্রেসিবিলিটিতে দেখেন এই পাঞ্জাবি এবং ফেব্রিক স্ক্রাব দুইটা ফিনিশ প্রোডাক্ট বেরিয়েছে। এটাও কিন্তু ফিনিশ প্রোডাক্ট, কিন্তু এটাকে বাই প্রোডাক্ট বলে। আমার বাই প্রোডাক্ট বেরোচ্ছে 20 গজ, আর আমার কাপড় বেরিয়েছে 100 পিস। এটা ট্রেসিবিলিটি থেকে বের করতে পারতেছি। তারপরে আবার প্রোডাক্ট মুভ, মানে লোকেশন ওয়াইজ কোথা, মানে এক্স্যাক্টলি কোথা থেকে কোথায় প্রোডাক্ট গুলো গেছে, এখানে কিন্তু আমি খুব সহজে আইডিয়া পাবো। দেখেন বাটন কিন্তু রেড কালার দেখাচ্ছে, তার মানে 600 600 ইউনিট, 200 ইউনিট এগুলো আমার বাটন স্টোর 1 থেকে দেখাচ্ছে বের হয়েছে। হ্যাঁ, এখন আমার মুভমেন্ট গুলা দেখাচ্ছে। তারপরে ওভারভিউতে গেলে আমরা কস্টিং গুলা এখান থেকে দেখতে পাবো যে আমার টোটাল এভারেজ টোটাল কস্টিং পার ইউনিটে কত পড়ছে, 390 টাকা, যেটা আমরা কম কস্টিং থেকে দেখতে পারি। হ্যাঁ, তো চাইলে এই হিসাব নিকাশ গুলো বের হবে যে আমার 100 পিস বানাইতে গিয়ে এক্স্যাক্টলি টোটাল মানে রিয়াল কস্ট কত, ইউনিট কস্ট কত, এগুলো সবই বের করে দেয় সেই সফটওয়্যার থেকে। হ্যাঁ, তো আমি যদি এখন লোকেশনে আসি, আমি যেহেতু প্রডিউস করছি, দেখেন এখানে আমি যদি ইন্টার দেই আরেকটা লোকেশন বাড়বে, এই যে পাঞ্জাবি ফিনিশ লোকেশন। তার মানে আমি যে পাঞ্জাবিটা আমার বের হইলো বা ফেব্রিক স্কার্ফ হইলো, এগুলো কোথায় বের হয়েছে, পাঞ্জাবি ফিনিশড লোকেশন। মানে আমার যে ওই ওই যে রুমটা আছে ফিনিশ লোকেশনে, সেখানে দেখেন ফেব্রিক স্ক্রাব দেখাচ্ছে কত পিস, 20 পিস, মানে 20 গজ মিটারে যেহেতু। আর পাঞ্জাবি দেখাচ্ছে পাঞ্জাবি প্রিমিয়াম 101, যে মডেল মানে যে মানে মডেলের যে পাঞ্জাবিটা, এটা 100 পিস আমরা বের করতে পারছি। তো তাইলে আমি একটা যখন প্রডিউস অল দিলাম, তখন কিন্তু সে স্টোর 1 থেকে মানে বাটন কমাই ফেলছে, ফেব্রিক কমাই ফেলছে, তারপরে থ্রেডও কমাই ফেলছে। মানে আমার তো থ্রেড ছিল 800, তাই না, 800 পিস, তো সেটা হয়ে গেছে 600, ওই 200 পিস আমি ইউজ করছি। আর সেটা বানানোর পরে আমার যে ফেব্রিক মানে ফিনিশ প্রোডাক্ট যেটা তৈরি করলাম, ফিনিশ প্রোডাক্ট আমার বেড়ে গেছে, এবং সেই স্টোরে আমার ফিনিশ প্রোডাক্ট গুলো সেভ হয়ে গেছে। সো আমি চাইলে রিপোর্টিং লোকেশনে গিয়ে আরেকবার দেখাই। তাহলে এটা কিভাবে দেখবো, এই রিপোর্টটা আমরা এখান থেকে গ্রুপ বাই করব লোকেশন, তার করব
তারপরে প্রোডাক্ট সিলেক্ট করবো। আপনারা যদি আবার মানে উল্টা দিকে করেন তাহলে দেখতে পাবেন না। মনে করেন কেউ প্রোডাক্ট আগে সিলেক্ট করলেন, কেউ পরে লোকেশন সিলেক্ট করলেন, তাহলে পারফেক্ট রিপোর্ট আসবে না। আপনারা আগে যেটা করবেন, লোকেশন আগে সিলেক্ট করবেন, দেন প্রোডাক্ট। তার মানে আমি খুব হিস্টোরি গুলো খুব সহজে এখান থেকে পাবো, যে আমার ফিনিশ প্রোডাক্ট আসলে মানে কতগুলো পাইলাম, এখান থেকে আমি খুব সহজে বের করতে পারবো। আচ্ছা সবাই, যতটুকু দেখালাম সবাই ক্লিয়ার এখানে? মানে আমাদের যে পারপাসটা ছিল সেটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই, মোটামুটি। আচ্ছা আচ্ছা। আচ্ছা কোন জায়গায় মোটামুটি এর থেকে একটু বেশি কিভাবে করব একটু বলেন। মোটামুটি থেকে বেশি বলতে ভাই, এই রেকর্ডটা আরেকবার দেখলে আরো ক্লিয়ার হবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। রাইজান। আচ্ছা, তো কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে ওইটা একটু আমাকে এখনই বলেন, তাহলে আমি ওই জায়গাটা আরেকবার দেখাই, হ্যাঁ, যে পারলে আরেকবার ম্যানুফ্যাকচারিং অর্ডার ক্রিয়েট করে দেখাই। জি। জি স্যার, আরেকবার একটা অর্ডার ক্রিয়েট করে দেখেন, বাট মানে স্পিডে, তো তাহলেই স্যার পুরো ক্লিয়ার হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ফর স্যার এক্সাম্পল আমরা এখন জি স্যার আমরা এখন একটা ইয়ে বানাই স্যার, ওই যে কোনো একটা সাপোজ কোনো মেডিসিন বা হচ্ছে কিছু একটা বানাই, যেটাতে স্যার হচ্ছে ইয়ে লাগবে আর কি। অথবা স্যার আচ্ছা, আমরা একটা ইয়ে বানাই, মানে রেসিপি বানাই, যেটা হচ্ছে স্যার ওই যে বার্গার বা হচ্ছে এরকম কিছু একটা বানাই, যেটা হচ্ছে কয়েকটা বেশি প্রোডাক্ট নিয়ে। হ্যাঁ কি প্রোডাক্ট বানাই, আচ্ছা শাড়ি বানাই না? আমাদের যেহেতু র আইটেম আবার একটা একটা করে ক্রিয়েট করতে গেলে ক্লাসটা অনেক লম্বা হবে। ও হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে মানে স্যার, ঠিক র আছে। আইটেম গুলো তো আপনার বানাইতে পারবেন। আমি যদি একটা করে আইটেম বানাইতে যাই আবার একটু লম্বা সময় লাগবে, তাই না? তো আমি একটু দ্রুত দেখাই, শাড়ি বানাই ফর এক্সাম্পল, হ্যাঁ, শাড়ি প্রিমিয়াম বানাই, তাহলে আপনার ক্লিয়ার হবে। ধরেন এটার মডেল হচ্ছে 102, তাহলে আমরা এটা হচ্ছে পার্চেজ হবে না, শুধু সেল হবে। তাহলে শাড়ি আমরা বিক্রি করতে চাই, শাড়ির দাম তো একটু বেশি হয় না? এখানে কে কে শাড়ি কিনেন বউয়ের জন্য আমি জানি না। আমরা ধরি যে 5,000 টাকা শাড়ির দাম। দাদা আপনাদের কোম্পানিতে শাড়ি মানে তৈরি হয়? জি তন্ময় দা, মিটিং এ আছে তন্ময় দা আছে? হ্যাঁ হ্যাঁ। জি দাদা, আপনারা কি শাড়ি তৈরি করেন নাকি? আপনাদের ইয়াতে শাড়ির আইটেম আছে নাই? না, শাড়ির আইটেম নাই আমাদের গার্মেন্টসে। এমনি মেয়েদের কিছু থ্রি পিস তৈরি করা হয় ও আচ্ছা এমনি। আচ্ছা, প্রোডাকশন আছে ওখানে না এখন? হ্যাঁ প্রোডাকশন। কিছুটা আছে, মানে মানে ওইভাবে না, আমাদের আমরা যে উদ্দেশ্যে অ্যাকচুয়ালি তো এক্সপোর্ট করি, মানে হুম, লোকালি কিছু সেল, কাস্টমাইজ কিছু প্রোডাক্ট এগুলোই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে আমরা একটা শাড়ি চিন্তা করি, যে শাড়িতেও তো মানে একই রকমই, মানে র আইটেম কিন্তু একই লাগবে, তাই না? সুতা লাগবে, বোতাম লাগবে, আর হচ্ছে আপনার ফেব্রিক, মানে ফেব্রিক লাগবে। তা আমরা চিন্তা করি যে 5,000 টাকা এটা সেল করব, তাহলে এটা সেভ করে আমরা একটা বের হই, একটা ফর্মুলা বানাই, হ্যাঁ। তাহলে আরেকবার শাড়িতে দেখেন। তো বাটন লাগবে না। ও রাইট রাইট, এক্স্যাক্টলি। না এইটা ভালো হয়, হ্যাঁ। তাহলে আমরা রেসিপি বানাইতে চাই, রেসিপি বানানোর সময় ডিসিশনটা আরো ফাইনাল হবে। তাহলে শাড়ি বানাইতে চাই, তাহলে শাড়ি বানানোর জন্য আমরা প্রোডাক্টটা সিলেক্ট করব। এখন একটু কুইক দেখাচ্ছি, হ্যাঁ, যেহেতু সবাই ক্লিয়ার কনসেপ্ট গুলো। তাহলে কম্পোনেন্ট লাগতেছে ফেব্রিক। আচ্ছা শাড়ি বানাইতে গেলে তো মনে হয় 6 গজ লাগে মোটামুটি, এরকম মনে হয় 6 গজের মতো লাগে। আর সুতা লাগবে অনেকগুলা, সুতা মনে হয় বেশি লাগে। তাহলে সুতা হচ্ছে থ্রেড। তাহলে সুতা হচ্ছে আমি ধরে নিই যে একটা শাড়ি বানাইতে গিয়ে 5 ধরনের সুতা লাগবে, হ্যাঁ। মেয়েদের কাপড় বানানোই মানে ঝামেলার কাজ। তো 5 ধরনের সুতা লাগবে, 6 গজ হচ্ছে কাপড় লাগবে, আর মনে হয় তেমন কিছু লাগবে না। আরো কিছু ইয়া আছে, ওই যে আহ, শাড়ির সাইড গুলা দিয়ে একটু মানে এমব্রয়ডারি, মানে অনেকগুলা ইয়া থাকে, ওগুলার নাম আমি জানি না। আপনারা নিজেরাই র আইটেম বানায় একটা প্র্যাকটিস করবেন, হ্যাঁ, আমাকে দেখাইন। একটা স্ক্রিনশট সবাই দিন যে কি কি ফর্মুলা বানাইলেন। আজকে আপনাদের একটা কাজ থাকলো, যে সবাই একটা বম ফর্মুলা বানাবেন, আমাকে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিন যে এই ফর্মুলা আপনারা বানাইছেন। আচ্ছা এরপরে অপারেশনে যাই। আচ্ছা এখান থেকে আমরা চাইলে ওই যে বম ওভারভিউটা আবার দেখে নিতে পারি, যে আমার আইটেম গুলো অ্যাভেলেবল আছে কিনা। ফর এক্সাম্পল আমি যদি আজকে 100 পিস শাড়ি বানাইতে যাই, তাহলে মানে র আইটেম গুলো অ্যাভেলেবল আছে কিনা এটা অবশ্যই দেখে নিতে হবে। র আইটেম আমাদের অ্যাভেলেবল আছে, ফেব্রিক এবং থ্রেড আমরা মোটামুটি 1 সপ্তাহের জন্য মানে মোটামুটি কিনে রাখছি, তাই না? তাহলে শাড়িও আমরা বানাইতে পারবো এখন। তাহলে আমরা যদি এখন শাড়ি বানাইতে যাই, ম্যানুফ্যাকচারিং অর্ডারে যাই, দেখেন এখানে কিন্তু আমার যে আগের অর্ডারটা ছিল এখানে দেখাচ্ছে না, এখানে কিন্তু টু ডু গুলা থাকে শুধু। টু ডু মানে যেগুলো প্রডিউস অল বাটন ক্লিক করার আগ পর্যন্ত যেগুলো অর্ডার থাকে, সেগুলো কিন্তু এখানে দেখায় না। মানে সেগুলো দেখায় প্রডিউস অল করে ফেলে, এটা দেখায় না, এটা ফিল্টার করে রাখে। আপনি যদি ওটা ক্লোজ করে দেন দেখবেন যে সবই দেখা যাচ্ছে।
মানে সফটওয়্যার ডিফল্ট টু ডু গুলা দেখায়, ডান গুলাকে আর দেখে না, কারণ ডান গুলা তো আর দেখে লাভ নাই, ওগুলা তো লোকেশনে ঢুকে গেছে, মানে স্টোর ওয়াইজ ঢুকে গেছে। তার মানে টু ডুটা সফটওয়্যার ডিফল্ট দেখে। আচ্ছা, আমরা যদি এখন মানে ইয়া বানাই, শাড়ি প্রিমিয়াম বানাই, তাহলে আমি এটা 100 পিস বানাবো, তাই না? তাহলে 100 পিস বানাইতে গেলে আমার লোকেশন ঠিক করে আসতে হবে। লোকেশন স্টোর ওয়ান যদি আপনার মানে ওই শাড়ির জন্য হয়তো মেশিনের যে স্টোরটা থাকবে ওই স্টোরটা আলাদা হইতে পারে, ওই স্টোরের নাম পাল্টাই দিবেন। ওইখানে আপনি যখন পারচেস করবেন ওই স্টোরে অবশ্যই ওই লোকেশনে তো ওই আইটেম গুলো থাকবেই, কারণ সফটওয়্যার তো ট্রান্সফার আমরা করছি, তাই না? সো ইন্টারনাল ট্রান্সফার কিন্তু প্রোডাকশন করার আগে ইন্টারনাল ট্রান্সফার হয়, মানে আপনার বড় বড় গুদাম থাকে, গুদাম থেকে কিন্তু আবার মেশিনের পাশাপাশি একটা স্টোর আছে, ওই স্টোরে নিয়ে যাওয়া হয় কেন, যে আমার প্রোডাকশন চলার জন্য। এটা কিন্তু ওই যে প্রোডাকশন ম্যানেজারের অনেকগুলো অফিসার থাকে, তারা কিন্তু এই হিসাব নিকাশ গুলো রাখে। তো তারা বেসিক্যালি ইন্টারনাল লোকেশন ইন্টারনাল ট্রান্সফার করে নেয় আগে। তো আমি ধরে নেই যে স্টোর ওয়ানে যাবে, আর এটা ধরে নেই পাঞ্জাবি স্টোর, ডাব্লু হচ্ছে শাড়ি স্টোর একটা আছে। আচ্ছা, ইনভেন্টরিতে দেখে নিই। আচ্ছা, পাঞ্জাবি স্টোর আছে, শাড়ি স্টোর আছে, তাহলে শাড়ি স্টোর বানাইলাম। আচ্ছা, শাড়ি স্টোর আমরা কিন্তু আজকে বানাইছি কি, মানে শাড়ি স্টোর এটা কবে বানাইলাম আমরা এই ডাটাবেজে? আচ্ছা, যাই হোক, শাড়ি স্টোর কেন যিনি বানানো আছে, তাহলে শাড়ি স্টোরটা বানানো হলো, এটা সেভ করি। তাহলে এর কোনো একটা ক্লাসে আগে লোকেশন, তাহলে স্টোর ওয়ানে হচ্ছে আমার কম্পোনেন্ট লোকেশন। কম্পোনেন্ট বলতে আমরা এখানে র আইটেম বুঝাই, আর ফিনিশ প্রোডাক্ট বলতে ফাইনাল যে আইটেমটা সেটা বুঝাই। তাহলে মোটামুটি এগুলো ওকে। আমরা কিন্তু এই রেসিপি বানানোর জন্য কোনো বাই প্রোডাক্ট দেইনি। আমি যদি বাই প্রোডাক্ট শার্ট কাপড় না দিই তাহলে ওখানে দেখাবে না, ঠিক আছে? আচ্ছা, আবার আসি, তাহলে যদি বিল অফ ম্যাটেরিয়াল আসি, তাহলে শাড়ি বানাইতে গেলে তো আমার মনে হয় যে ফেব্রিক স্ক্রাবটা আরো বেশি তো পাওয়া যাবে, তাই না? তাহলে আমরা ধরি যে পার যদি 6 গজ লাগে, 6 গজের জায়গায় আমার মনে হয় যে মানে মোটামুটি হাফ গজ কাপড় নষ্ট হবে, হ্যাঁ? তাহলে ওই আইটেমটুকু ঢুকাই। তাহলে এখন যদি আমরা মোটামুটি পাই প্রোডাক্ট, আবার ইয়া শাড়ি প্রিমিয়াম, তাহলে বাই প্রোডাক্ট চলে আসছে, তাই না? তার মানে আমার 100টা শাড়ি বানাইতে গেলে 50 গজ স্ক্রাপই বের হবে, আর টোটাল ইউজ হবে 600 গজ। 600 গজ ইউজ হবে থ্রেড এতটুকু। তাহলে আমি যদি এটা কনফার্ম করে দিই, এখন কনফার্ম করে দিলে আহ, আমার প্রোডাক্ট কোন কোন প্রোডাক্ট অ্যাভেলেবল আছে নাই এগুলো মোটামুটি দেখাবে। তার মানে আমার 2টা প্রোডাক্টই অ্যাভেলেবল আছে। যদি প্রোডাক্ট অ্যাভেলেবল না থাকতো, যদি কোনো র আইটেম অ্যাভেলেবল না থাকে, ফর এক্সাম্পল আমার একটা চেয়ার বানাইতে গেলে 5টা আইটেম লাগে, এখন 5টা আইটেমের মধ্যে একটা আইটেম নাই মনে করেন, এখন প্রোডাকশন করতে গেছেন 100টা চেয়ার বানাবেন, কোনো একটা আইটেম অ্যাভেলেবল না থাকলে কম্পোনেন্ট স্ট্যাটাস দেখাবে নট অ্যাভেলেবল। মানে কম্পোনেন্ট স্ট্যাটাস হচ্ছে এই সবগুলো প্রোডাক্টের একটা সামারি দেখায়, মানে কোনো একটা আইটেম যদি আপনার না থাকে এনাফ পরিমাণে তখন এটাকে নট অ্যাভেলেবল দেখাবে। ক্লিয়ার সবাই এই জায়গাটা? সবাই রেসপন্স করি, সবাই আনমিউট করি, মানে এখন মোটামুটি শেষের দিকে আমি। সো সবাই আনমিউট করে কথা বলতে পারেন। আচ্ছা, জি ভাই, কন্টিনিউ করতে না। হ্যাঁ, তাহলে কম্পোনেন্ট স্ট্যাটাস হচ্ছে সবগুলোর সামারি মোটামুটি দেখাচ্ছে, হ্যাঁ? তাহলে অ্যাভেলেবল আমি যখন যদি মনে করি যে এটা প্রোডাকশন হয়ে কমপ্লিট হয়ে গেছে, আমি তাহলে প্রডিউস অল দিলাম। প্রডিউস অল দিলে আমার আহ, ওই লোকেশনে আমার যে শাড়ি লোকেশনে সরি ফিনিশ লোকেশনটা আমি ফাইনালি চেঞ্জ করিনি। ওই যে আমরা যে প্রোডাক্ট চেঞ্জ করলাম না, তখন আর চেঞ্জ করিনি। সো এটা চাইলে আবার আনবিল্ড করে আবার তৈরি করতে পারবেন, মানে চাইলে ইয়া করে আবার ব্যাক করা যায়, হ্যাঁ? আনবিল্ড করলে আবার পুরো প্রডিউস ইয়াটা আবার তৈরি হবে। চাইলে এই যে ডেস্টিনেশন লোকেশন চেঞ্জ করে আপনি করতে পারবেন আবার। আচ্ছা, তাহলে আমি দেখি যে এখন মানে আমার শাড়ি 100 পিস তৈরি হয়েছে কিনা এটা একটু দেখে আসি। তাহলে এই লোকেশনে গেলে আমি যদি রিপোর্টিং যাই, লোকেশন যাই, লোকেশনে গেলে আমরা তাহলে আমরা কি করব, আগে লোকেশন দিব তারপর প্রোডাক্ট দিব। তাহলে স্টোর ওয়ানে কিন্তু শাড়ি ঢুকে গেছে, কারণ শাড়ি তো আমরা মানে স্টোর ওয়ানেই পাঠাই দিছি। তাহলে শাড়ি আমার 100 পিস অ্যাভেলেবল হয়েছে, হ্যাঁ? তার মানে আমি শাড়ি পাইলাম। আর ফেব্রিক স্ক্রাব দেখেন 50 গজ এখানে চলে আসছে স্টোর ওয়ানে, কারণ আমার প্রোডাকশন করার সময় আমি মিসিলেনিয়াসে ওই সরি হ্যাঁ মিসিলেনিয়াসে আমি ইয়াটা হচ্ছে চেঞ্জ করিনি, মানে
আপনার ফিনিশ লোকেশনে স্টোর ওয়ানই করে রাখছে। সো স্টোর ওয়ানে গিয়ে সে মানে কোয়ান্টিটি গুলো দেখাচ্ছে যে ফেব্রিক স্কার্ফ 50 গজ আর শাড়ি প্রিমিয়াম হচ্ছে 100 পিস। হ্যাঁ, তাহলে টোটাল যে রিপোর্টটা এখন টোটাল স্টক, তাহলে আমি চাইলে এখান থেকে দেখতে পাবো। হ্যাঁ, যে টোটাল মানে কোন কোন আইটেম গুলো, এই আমি যদি এখানে আসি, এই পাঞ্জাবি প্রিমিয়াম হচ্ছে 100 পিস আমার অন হ্যান্ডে দেখাচ্ছে, শাড়ি প্রিমিয়াম গুলো অন হ্যান্ডে 100 পিস দেখাচ্ছে। তার মানে আমরা 100 পিস করে এখন সেল করার জন্য অ্যাভেলেবল। আমি চাইলে এখন তাহলে সেল করে ফেলতে পারবো। আমি যদি এখন সেলসে যাই তখন এটা অ্যাভেলেবল দেখাবে। তাহলে কোনো একটা আইটেম যদি আমি আহ এটা দেখাই, তাহলে আমি পাঞ্জাবি বা শাড়ি যদি সেল করি, শাড়ি প্রিমিয়াম, তাহলে আমার এটা অ্যাভেলেবল দেখাচ্ছে। আচ্ছা মোল্লা ভাই, আপনাকে একটা এক্সাম্পল আমরা আবারও দেখাইলাম, এখন কি ক্লিয়ার পুরো কনসেপ্টটা? জি স্যার, ক্লিয়ার। আবার ওকে। স্যার এটা দেখলেই আরো ভালো করে আর যদি কোনো কোয়েশ্চেন থাকে স্যার অবশ্যই জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কারণ আছে। পরবর্তী স্যার ম্যানুফ্যাকচারিংটা আমার কাছে মনে হয় যে একটা সবচেয়ে কমপ্লেক্স আর কি। আচ্ছা, আপনাদের কি কঠিন লাগলো? ম্যানুফ্যাকচারিং কিন্তু সবচেয়ে কঠিন লাগে অনেকের। আজকে কি কঠিন লাগছে আপনার, মানে এক্সাম্পল কারো? না স্যার, আজকে আমার ঠিকঠাক বুঝতে পারছি সবকিছু। আচ্ছা, হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং অনেকের কাছে কমপ্লেক্স লাগে কেন জানি না, তবে আপনি যদি সিকোয়েন্স মানে ইউজ কেস গুলো ভালো করে বুঝেন, বিজনেস কে বোঝার চেষ্টা করেন যে এক্স্যাক্টলি বিজনেসে কিভাবে চলে, ওইটা চালাইতে পারলে আমার মনে অপারেশন কঠিন লাগবে না। কিন্তু কালকে আরেকটু কঠিন মানে একটু কমপ্লেক্স ফিচার্স গুলো দেখাবো, তখন আমার মনে হয় আজকের প্র্যাকটিসটা সবাই করতে পারলে আমার মনে হয় যে ইয়া হবে। আচ্ছা, আজকে হোয়াটসঅ্যাপে কাইন্ডলি সবাই একটু প্র্যাকটিস করে ওই একটু বম বম এবং প্রোডাকশন অর্ডার, মানে জাস্ট বমটা দিলেই হবে। মানে আমাকে একটু বমের স্ক্রিনশট সবাই একটা করে জাস্ট দিয়েন। হ্যাঁ, একটা করে স্ক্রিনশট জাস্ট দিয়েন, আমি এতে বুঝতে পারবো যে সবাই প্র্যাকটিস করছেন। তাহলে কালকে যখন ক্লাস নেব তখন অ্যাডভান্স মানে ক্লাসটা নেওয়ার সময় হয়তোবা আমি বুঝতে পারলাম যে আপনারা ক্লিয়ার তখন। হ্যাঁ, এইটুকু সবাই একটু করিয়েন কাইন্ডলি। থ্যাংক ইউ। জি, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা হয়তোবা আজকে আর লম্বা করবো না, আজকে এতটুকুই। আচ্ছা ভাই, ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিলে মনে হয় প্র্যাকটিসটা করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি দিয়ে দিচ্ছি কারণ ভাই। হ্যাঁ, এই আচ্ছা আমি ভাই মানে 9টার মধ্যে চেষ্টা করতেছি দিয়ে দেওয়ার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে শেষ করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।